আসসালামু আলাইকুম। তো আমরা এখন দ্বিতীয় পার্ট বা হচ্ছে বলা যায় শেষ পার্টটা শুরু করব ইনশাল্লাহ। তো সত্যি বলতে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে রাসায়নিক পরিবর্তনের কোন জায়গাটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে, তাহলে আসলে এই যে ওই জায়গাটুকু ওইখান থেকে তোমার মানে প্রশ্ন আসা শুরু আর কি। যেমন পিএইচ এর টপিকগুলা, বাফারের টপিকগুলা, তারপর ব্যবহারের টপিকগুলা, এগুলো একদম মানে বাদ দেওয়া যাবে না। জাস্ট তুমি যতক্ষণ পড়বা মনোযোগ সহকারে পড়বা, চেষ্টা করবো ইনশাল্লাহ একদম পড়ার সাথে সাথে মনে করাই দেওয়ার। কিছু জিনিস থাকবে একটু কমপ্লেক্স, তবে পিএইচ এর ম্যাথের মধ্যে তুমি যতটুকু পারো দক্ষতা বাড়ানোর চেষ্টা করবা, যেন হচ্ছে চোখের দেখায় উত্তর করে দিতে পারো। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো অম্ল ক্ষারকের বিয়োজন মাত্রার সাথে ঘনমাত্রার একটা সম্পর্ক বের করেছিলাম। তো কে বের করছিল ওটাকে হচ্ছে আমরা মেনলি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বলছি, লঘুকরণ। হ্যাঁ, তো তীব্র অম্ল তীব্র ক্ষারক জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হবে। ঠিকই আছে, তীব্র অম্ল আর ক্ষারক যখন তোমার বিক্রিয়া করবে তখন তো সবগুলো আয়নিত হবে। তো দুর্বল অম্ল আর ক্ষারকের বিয়োজন মাত্রার সংখ্যা হলো 1 লিটার দ্রবণে উপস্থিত কোনো অম্ল বা ক্ষারক এর মৌল সংখ্যা যে অংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে ওই মৌলের ওই অম্ল বা ক্ষারকের বিয়োজন মাত্রা বলে। মানে একটা যে অংশটা হচ্ছে ভগ্নাংশ তোমার বিয়োজিত অবস্থায় থাকবে সেটাই। তো দুর্বল অম্ল ও ক্ষারকের শতকরা বিয়োজন সংখ্যা হলো অম্ল বা ক্ষারকের বিয়োজন মাত্রা আলফা এর 100 পরিমাণের ওই অম্ল বা ক্ষারকের শতকরা বিয়োজন বলে। ঠিক আছে, মানে দ্রবীভূত বিয়োজিত বাই দ্রবীভূত আর কি, তোমার সম্পূর্ণটার যে অংশটুকু ইউজ হয়েছে সেটাকে 100% দিয়ে করা, এটাই। তো মৃদু অম্ল ক্ষারকের তথা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ লঘু করলে অর্থাৎ ঘনমাত্রা হ্রাসের ফলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। উভয় সাম্যাবস্থায় ভরক্রিয়া সূত্র প্রয়োগ করে বিয়োজন মাত্রাটি একটি সমীকরণে প্রতিষ্ঠিত করেন, যা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র নামে পরিচিত। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কি? এটা হচ্ছে মেনলি লঘু দ্রবণে একটু দেখো জিনিসগুলো না, মানে একটু মাথায় রাখতে হবে, সবগুলো হচ্ছে লঘু লঘু। হ্যাঁ, লঘু লঘু। লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেমন মৃদু অম্ল ক্ষারকের বিয়োজন মাত্রা ওই অম্ল ক্ষারকের দ্রবণে মোলার ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক, মানে হচ্ছে 1/√c আর কি। আচ্ছা, এখানে একটা এমসিকিউ আছে। 25 ডিগ্রি সেলসিয়াসে বিশুদ্ধ পানির আয়নিক গুণফল, এটা তো tan ইনভার্স 14, 1 কে tan ইনভার্স 14 আমরা পড়ছি। এই যে কে ইকুয়াল টু আলফা স্কয়ার বাই সি, তো আলফা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার কে বাই সি। তো আলফার সাথে তোমার 1/√c হচ্ছে যে কি তোমার ব্যস্তানুপাতিক, মানে সম্পর্কে আছে। এই যে আলফা সমানুপাতিক 1/√c। তো এর যে অসওয়াল্ডের লঘুকরণের গাণিতিক প্রকাশ, এটার কিছু প্রযোজ্যতা আছে, একটু পড়বো। মৃদু অম্ল, মৃদু ক্ষারক, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সব মৃদু মৃদু পদার্থের দ্রবণের বেলায় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র প্রযোজ্য। তাহলে তোমার প্রশ্ন যদি তড়িৎ মানে তীব্র ওয়ার্ডটা থাকে তাহলে সেটা হবে না আর কি, মানে বিয়োজনই হবে না, এটা বলবে, মানে অসওয়াল্ডের সূত্র কাজ করে না সেটা বলবা। অসীম লঘুতায় মৃদু অম্ল মৃদু ক্ষারক সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। কখন হয়? যখন হচ্ছে অসীম লঘু থাকবে। আর তীব্র অম্ল তীব্র ক্ষারক মোলার ঘনমাত্রা দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, ফলে তাদের সাম্যাবস্থান থাকে না বলে লঘুকরণের সূত্র প্রযোজ্য হয় না। দেখো, লঘুকরণ সূত্র হচ্ছে কিছু বিয়োজিত মানে অবস্থা থাকতে হবে, সম্পূর্ণরূপে বিয়োজিত হতে পারবে না। যখন সম্পূর্ণ বিয়োজিত হয়ে যাচ্ছে তখন তার লঘুকরণ সূত্র প্রযোজ্য হচ্ছে না, এটাই। তো ব্রাউনস্টেড লাউরের কিছু মতবাদ আছে যে অম্ল পানিতে দ্রবীভূত করলে সাম্যাবস্থায় থাকে। এটাই অম্ল তো তোমার H+ আয়ন দিয়ে দেয়, এটাই। আচ্ছা, প্রতি লিটার জলীয় দ্রবণে কোনো অম্লের মোল সংখ্যা যে ভগ্নাংশে বিয়োজিত অবস্থা থাকে তাকে ওই অম্লের বিয়োজন ধ্রুবক বলে। কে মানে হচ্ছে তোমার কে যে বিয়োজিত হওয়া সেটাই। সবল অম্ল পানিতে প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়ে সর্বাধিক হাইড্রোনিয়াম আয়ন H3O+ ও হচ্ছে অ্যানায়নে পরিণত হয়। সবল এসিডে কি হয়? অধিকতর H3O+ মানে হাইড্রোনিয়াম আয়ন থাকে, তাই হচ্ছে উচ্চতর কে হয়। মানে তোমার H+ এর আয়নের ঘনমাত্রার মানটা যত বাড়বে তত কে এর মানটাও বাড়বে। সবল অম্ল বা এসিড সাম্যাবস্থায় H3O+ আয়ন এর পরিমাণ সবচেয়ে বেশি হয়, তাই কে এর মানও হচ্ছে সবচেয়ে বেশি হবে। কোন সময়? সবল অম্ল বা এসিডের ক্ষেত্রে। দুর্বলের ক্ষেত্রে কে এর বিয়োজন অ্যাসিটিক অ্যাসিডের হচ্ছে 0.42%। এটা একটু মাথায় রাখতে পারো। এই টাইপসের কোশ্চেন আসলে ভার্সিটিতে আসে না, আসে যে তোমার ধরো ম্যাথমেটিক্যাল জিনিসপাতির একটু বেশি আসে। কারণ কেন বলি, ম্যাথ জিনিসটা তো তোমার মাথা একটু গরম করে দেয়। একটা প্রশ্ন দেখার সময় তুমি যখন ফার্স্টে ম্যাথ করতে বসবে তখন তোমার কিছু ম্যাথ নিবে, কিছু ম্যাথ নিবে না। আর এমন যদি হয় যে প্রথম 5টা ম্যাথের একটা তুমি মিলাইতে পারো না, তাহলে দেখবে তোমার শেষ, ওইখানে শেষ। তো আমি সবসময় মানে পার্সোনালি সবাইকে বলি যে ম্যাথ জিনিসটা চেষ্টা করবো সবার লাস্টে করার, যেটা পাওয়ার সেটা দিয়ে সবসময় শুরু করবো আর কি। ধরো আমরা যখন 7টা সৃজনশীল আনসার করতাম তখন আমরা ফার্স্টে কোনটা আনসার করতাম যেটা আমরা সবচেয়ে বেস্ট, তারপরে হালকা একটু, তারপর হালকা একটু, তারপর একদম লাস্টে দিয়ে যেটা একদম পারি না, কম পারি। তো ওই সেম থিওরি হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে তুমি কাটানোর চেষ্টা করবা, মানে তুমি যেটা বেস্ট সেটা দিয়ে শুরু করবা, পাওয়ার দিয়ে সবসময় শুরু করবা, উইকনেস দিয়ে শেষ করবা,
এটাই। আর যদি ম্যাথে প্রচুর পরিমাণে ভালো হও, ধরো তুমি প্রথমবারে 25 তুলতে পারবে, তাহলে ঠিক আছে। কিন্তু ম্যাথ জিনিসটা একটু সময় বেশি যায়, তো বাকি জিনিসগুলো তোমার তুলনামূলক ইজিলি দাগানো যায়। যেমন কি তোমার ধরো বায়োলজি 25টা MCQ, হাইয়েস্ট 10 মিনিট সময় লাগে, হাইয়েস্ট 10 মিনিট, আরও পারলে কম লাগে। তারপর কেমিস্ট্রি তোমার 10 থেকে 15 মিনিট লাগবে ভালো মতো 25টা শেষ করা। তার ফিজিক্সে একটু টাইম লাগবে 20 মিনিট অ্যাবাউট। তারপর বাকি সময়টুকু ম্যাথ শেষ। 20 মিনিট লাগবে না, বাট করতে করতে আর কি, ধরো সব MCQ তো সেম টাইম লাগে না, কিছু তুমি কোশ্চেন না পড়েও উত্তর করে ফেলতে পারবা, এত কমন কোশ্চেন, মানে এতবার সলভ করছো। ওইটাই কি। কেবি এর কোনো একক নেই, প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো ক্ষারকের মোলের সংখ্যা যে ভগ্নাংশে বিয়োজিত অবস্থায় থাকে তাকে ওই ক্ষারকের বিয়োজন ধ্রুবক বা কেবি বলে। ক্ষারকের বলছে যখন তার বেস কেবি, আর কে এ হচ্ছে কি অম্লের যেটা সেটা। তো অ্যাসিডের তীব্রতা নিয়ে কিছু কথাবার্তা আছে। ক্লোরাস অ্যাসিডের হচ্ছে যে কি 10%, তারপর CH3COOH হচ্ছে 0.42%। এটা তো নিম্নতর মানে কে হচ্ছে HA% বিয়োজন নিম্নতর, আর এটা হচ্ছে দুর্বল অ্যাসিড হয়। আর হাইড্রোসোনিক অ্যাসিড 6.2 × 10⁻⁴। তো সবচেয়ে মানে যদি তুমি রেঞ্জটা দেখো তাহলে HClO2 এর বেশি, তারপর CH3COOH, তারপর হচ্ছে HCNA। ঠিক আছে, এই টাইপসের ম্যাথগুলো জাস্ট একটু দেখে নিতে পারো যে কীরকম করে আসলে ম্যাথগুলো করা লাগে। জাস্ট প্রসেসটা দেখবে, এত কঠিন কঠিন মানে মান দিয়ে হচ্ছে তোমার ম্যাথ দিবে না, জাস্ট ইজি ইজি মান থাকবে, যেমন কি 10কে 100 দিয়ে কাটা, 50কে 20-50 দিয়ে কাটা, ওইরকম মান থাকবে। বাট ম্যাথটা একটু করার নিয়মটা একটু মাথায় রাখি হচ্ছে কীভাবে ম্যাথগুলো করে আসলে। আচ্ছা, এখানে অনেকগুলো আছে হাইড্রোলিক মানে অ্যাসিডের, যেটা তোমার সবসময় মাথায় রাখবা যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সবচেয়ে সবল আর সবচেয়ে দুর্বল হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড ছিল। তো ফর্মিক অ্যাসিডের দেখো লাস্টে কো দুটো আছে, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে CH3 বসছে আর ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে H বসছে। তো দেখো এখানে একটা জিনিস মিল আছে, এখানে 1.8 × 10⁻⁵ আর এখানে 1.8 × 10⁻⁴। তো এটার হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাতে পড়ছে 6.8 × 10⁻⁴। একটু জাস্ট রেঞ্জগুলো হালকা একটু দেখে নিবা, লাগে না এই জিনিসগুলো লাগে। অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভরশীলতা দেখবা যে মানে, আচ্ছা আগে পড়াই দিই। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, হাইড্রোসিডের ঋণাত্মক আয়নের আকার, কেন্দ্রীয় পরমাণু জারণ অবস্থা, কেন্দ্রীয় পরমাণু আকার, দ্রাবকের প্রকৃতি। আমি সবসময় গুলাই ফেলতাম যে এই তিনটার মধ্যে। পরীক্ষা আসছে ধনাত্মক আয়নের আকার হাইড্রোসিড না দিয়ে অন্য কোনো তোমার অ্যাসিডের নাম বলতো, তারপর জারণের জায়গায় বিজারণের মাত্রা বসাই দিত, বা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু আকারের জায়গায় আকৃতি বলে দিত। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বলছে, হাইড্রোসিডের ঋণাত্মক বলছে, ঋণাত্মক আয়নের আকার বলছে, কেন্দ্রীয় পরমাণু জারণ অবস্থা বলছে, তারপর কেন্দ্রীয় পরমাণু আকারের কথা বলছে, দ্রাবকের প্রকৃতি বলছে। তো এই জিনিসটা ওই যে মেরুসাজ, ফ্লোরিনের মেরুসাজ যে মাথায় রাখবো, মানে ফ্লোরিনের মেরুসাজের ক্ষেত্রে F বড়, বাকি সবগুলোর হচ্ছে যে কি আইটা বড়, মানে আয়োডিনের বড়। তো এবার হচ্ছে আমরা তোমার একটু মানে কোনটার ক্ষমতা বেশি কোনটা ক্ষমতা বেশি না সেগুলো একটু বুঝবো, জিনিসটা একটু ঠান্ডা মাথায় পড়তে হবে, কারণ এগুলো থেকে আসলে মানে MCQ পরীক্ষায় আসে, আর এগুলো সবগুলোই ক্লিয়ার কাট বেসিক সহ মাথায় থাকতে হবে। তো অ্যাসিডের কে এর মান যত বেশি হবে অ্যাসিডটা তত বেশি শক্তিশালী, বলছি আমরা ধ্রুবক যত বেশি হবে তত। তো ACl HB আর HI HNO H2SO4 এগুলো প্রায় সম্পূর্ণরূপে 99 থেকে 100% বিয়োজিত হয়, এই জন্য হচ্ছে এগুলোকে তীব্র অ্যাসিড বলতেছি। আর অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মৃদু অ্যাসিড বা হচ্ছে দুর্বল অ্যাসিড। এটা একটা প্রভাব নিয়ে আমরা পড়লাম, ঠিক আছে। তো যাদের কে এর মান বেশি সে হচ্ছে তোমার তীব্র অ্যাসিড, তা আমরা বলতেছি সালফিউরিক অ্যাসিড হচ্ছে সবচেয়ে তীব্র অ্যাসিড। এবার আমরা দ্বিতীয় সূত্র কি বলছে, হাইড্রোসিডের ঋণাত্মক আয়নের আকার। এই যে ঋণাত্মক আয়নের আকার কাহিনীটা মেনলি কি হয়, হাইড্রোসিডের অম্লের তীব্রতা এদের অনুপস্থিত ঋণাত্মক আয়নের আকারের উপর নির্ভর করে। আকার যত বড় হবে অণুর বিয়োজন ক্ষমতা তত বেশি হবে, তাহলে অ্যাসিড তত তীব্র হবে। তো আমরা যদি তোমার একই পর্যায়ে উপর থেকে নিচে নামি, তাহলে নিচে যেটা সেটার হচ্ছে যে কি সাইজ সবচেয়ে বড় হয়। তার মানে যদি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন দিই, তাহলে আয়োডিনের সাইজ হচ্ছে সবচেয়ে বড়। এখন যার সাইজ বড় তার হচ্ছে যে কি অণুর বিয়োজন তা বেশি, বিয়োজনটা বেশি, তাহলে হচ্ছে তার তীব্রতা বেশি। HBI HI HBr HCl HF, বুঝছো সিকোয়েন্সটা কেমন আসছে। এরপর বলছে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা, অক্সো অ্যাসিড সমূহের অর্থাৎ অক্সিজেন পরমাণু যুক্ত অ্যাসিড। অক্সো অ্যাসিড মানে কি অক্সিজেন পরমাণু যুক্ত অ্যাসিড, যেটা হচ্ছে ক্লোরিনের পরমাণু ধনাত্মক জারণ সংখ্যা যত বেশি, মানে জারণ সংখ্যা যত জাত বেশি হবে সে তত বেশি তীব্র হবে। আচ্ছা, হাইড্রোসিড মানে তো বুঝছো যে মানে হাইড্রোজেন যুক্ত থাকবে যে অ্যাসিডগুলোতে। তো দেখো HCl4 H2SO4 HNO H2 জিনিসটা কেমন আছে দেখো, অক্সিজেন হচ্ছে -2 করে জারণ সংখ্যা, তো -4 × -2 -8, আর এদিকে হাইড্রোজেন হচ্ছে +1, তো -8 থেকে +1 গেলে +7 ক্লোরিনে, ঠিক আছে জারণ সংখ্যা। তারপর -8 + 2 6, -6 + 1 5, -6
+2 +4। তো দেখো 7 যার জনসংখ্যা যার বেশি, আমরা বলছি জনসংখ্যা যার বেশি সে তত বেশি তীব্র। তো আমরা জাস্ট জনসংখ্যার মানগুলো ফার্স্টে বের করে নিব। তো যার মানটা বেশি হবে সে হচ্ছে সবচেয়ে বেশি তীব্র। তারপর যে বাকিগুলো ম্যাক্সিমাম টাইমে পরীক্ষার হলে HCl O4 দেখলে তুমি চোখ বন্ধ করে দাগাই দিবা একদম, যে মানে জনসংখ্যা বেশি। তবে পরীক্ষার হলে চোখ বন্ধ করে দাগানোটা আমি কম হচ্ছে তোমাদেরকে করতে বলবো, কারণ হচ্ছে যে সমস্যা আছে আর কি। একটা মাত্র পরীক্ষা, ওইটা হচ্ছে সিরিয়াসলি না দিই তাহলে কেমনে কি স্টুডেন্ট বলা যাবে। পরীক্ষা জিনিসটা হচ্ছে সিরিয়াসলি দেওয়া লাগে, কারণ হচ্ছে যে ওটার একটু সম্মান দেওয়া লাগে, যে পরীক্ষা আসলে। তাই এছাড়া HB আর HCl HF এটা তো আমরা পড়লাম, তারপর HClO4টা পড়লাম। এবার এগুলো নিয়ে একটু পড়বো কেমনে কি আসছে দেখো। এরপর আমরা বলতেছি কেন্দ্রীয় পরমাণু রাখা। এমন তো হইতেই পারে যে তোমার জনসংখ্যা সেম হয়ে গেছে। যখন জনসংখ্যা সেম হয়ে যাবে, দেখো অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জনসংখ্যা সেম হলে কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে তার হচ্ছে যে কি অ্যাসিড মানে চার্জ ঘনত্বের বৃদ্ধি অনুসারে তার এসিড তীব্র হবে। আমরা পড়ছি যখন ঋণাত্মক আয়নের কথা, তখন বলছি চার্জ যার বড় মানে সাইজ যার বড় সে বড়। এখন পড়তেছি যে যখন তোমার কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা সেম হবে তখন মানে পরমাণু আকার যার ছোট সে হচ্ছে বেশি শক্তিশালী। তো দেখো HNO3 আর H3PO4 যেটা এখানে সবগুলো হচ্ছে -6 থেকে +1 গেলে +5, এদিকে -8 থেকে 3 গেলে হচ্ছে যে +5। তো নাইট্রোজেনের পর হচ্ছে তোমার ফসফরাস আছে। বাম থেকে ডানে গেলে কি হয়, তোমার সাইজ ছোট হচ্ছে না। তো HNO3 H3PO4 হচ্ছে সাইজটা বড় উপর থেকে নিচে গেলে, আর এদিকে তোমার HNO3 সাইজটা ছোট। যেহেতু সাইজ ছোট তাহলে এটা তীব্র বেশি, এটাতে এখন পড়লাম। তো ঠিক আছে, এবার আসি H2SO3 আর H2SeO3। তো -6 +2 +4, এদিকে দেখো -6 +2 +4। আমরা কি পড়ছি, উপর থেকে নিচে গেলে হচ্ছে সাইজটা বাড়ে। তো সেলেনিয়ামের সাইজটা যেহেতু বড় তাহলে হচ্ছে যে এটা কি তোমার মানে তোমার সাইজটা তো বড়, তাহলে হচ্ছে তোমার মানে তীব্রতাটা কম হবে। তো H2SO3 এর বেশি। তারপর HClO4 HBrO4 HiO4। তোমার জিনিসটা কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো ক্লোরিন হচ্ছে উপরের দিকে যেহেতু তার সাইজটা ছোট, তাহলে আয়োডিনের সাইজটা সবচেয়ে বড়। তো যার সাইজ সবচেয়ে বড় সে হচ্ছে তোমার কম মানে এসিড তীব্রতাটা সবচেয়ে কম। তো HClO4 এর সবচেয়ে বেশি, তারপর HBrO4 এর, তারপর হচ্ছে HiO4। জিনিসটা বুঝতেছো, এই জিনিস ভুলা যাবে না। তোমার ফার্স্ট হচ্ছে জনসংখ্যা বাইর করতে হবে। জনসংখ্যা বাইর করে হচ্ছে তুমি এগুলো দেখবা যে মানে সাইজ ছোট না বড়। তো এখানে একটা কোশ্চেন করছে নিচে কোন এসিডটি তীব্র সবচেয়ে বেশি হবে। তো আমরা ফার্স্টে সুন্দর মতো জনসংখ্যা বাইর করে ফেলবো। তো -6 থেকে +2 +4 আসে, -8 থেকে +2 +6 আসে, -8 থেকে +1 +7 আসে, -8 থেকে +1 +7 আসে। এখন 4 আর 6 প্রথমে বাদ, যেহেতু জনসংখ্যাটা বেশি আসছে। এবার আসতেছে এই দুইটার মধ্যে ক্লোরিন আর আয়োডিন। আমরা কি বলছি, কেন্দ্রীয় জনসংখ্যা সেম হলে যার আকার সবচেয়ে ছোট হবে সে হচ্ছে বেশি তীব্র হবে। এখন আমরা কি বলছি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনটা হচ্ছে উপরে যেহেতু তাহলে সাইজ ছোট, তো সাইজ যেহেতু ছোট তার মানে হচ্ছে এটা সবচেয়ে বেশি তীব্র হবে। শেষ। এবার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু তড়িৎ-ঋণাত্মকতা। ভিন্ন গ্রুপের মৌলসমূহের অক্সো অ্যাসিডের বেলায় কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জারণ সংখ্যা হলে কেন্দ্রীয় পরমাণু তড়িৎ-ঋণাত্মক মান যার বেশি হবে তার হচ্ছে অ্যাসিডের তীব্রতাও বেশি হবে। এখন বলতেছি যে মানে ভিন্ন গ্রুপের কিন্তু আমাদের কেন্দ্রীয় মানে যেটা তোমার ধনাত্মক জারণ মান সেটা সেম, তখন কি করবো, তখন হচ্ছে যে কি তোমার তড়িৎ-ঋণাত্মক মানটা দেখবো। এটা আমি জাস্ট চোখে দেখে আসলে মুখস্থ করে ফেলছিলাম। তো HClO2 সবচেয়ে বেশি, তারপর হচ্ছে H3PO3টা বেশি, তারপর H3PO3টা কম, সবচেয়ে কম। জাস্ট সিকোয়েন্স একটু মাথায় রাখি, একটা জিনিস মাথায় রাখতে পারো। তবে আমি এখনো পর্যন্ত সবসময় দেখছি যে HClO4টাই আসছে সবচেয়ে বেশি, এটাই আসছে। তো দ্রাবকের প্রকৃতির উপর, দ্রাবকের প্রোটন গ্রহণ করার ক্ষমতা বা ক্ষারকতা বেশি হলে আয়নিকটা বেশি মানে বৃদ্ধি পায়। তো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এজন্য একটা দুর্বল অ্যাসিড, আর অ্যামোনিয়া দ্রবণে এটি একটি তীব্র অ্যাসিড। এমনিতে দুর্বল, কিন্তু অ্যামোনিয়া দ্রবণে যখন দিচ্ছি তখন সেটা পাওয়ার বেড়ে যাচ্ছে, এটাই। তো ক্ষারকের শক্তিমাত্রার উপর 3টা বিষয় নির্ভর করতেছে: ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইডের পানিতে দ্রবণীয়তা, ক্ষারকের বিয়োজন ধ্রুবক Kb, আর যৌগের হচ্ছে যে কি নিঃসঙ্গ ইলেকট্রন প্রদানের ক্ষমতা। গ্রুপ 1 আর গ্রুপ 2 এর হচ্ছে যে কি তোমার মানে Kbটা বেশি আর কি। ওই যে তোমার বলছিলাম আমরা গ্রুপ 1 হচ্ছে খাদ ধাতু, গ্রুপ 2 হচ্ছে কি মিথ ধাতু। এই জন্য তো এগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো নিয়ে একটু পড়বো। অক্সাইড ও হাইড্রোক্সাইড আয়নযুক্ত পানিতে দ্রবণীয় যৌগসমূহ সবল কার হয়, মানে হচ্ছে তোমার লিথিয়াম অক্সাইড, LiOH, NaOH, KOH এগুলো আর কি। তো এগুলো হচ্ছে Kb এর মান বেশি। 1 আর 2 এর মধ্যে যেগুলো পাবে সেগুলো মানে ক্ষারক Kb এর মান বেশি, আর এদিকে 17, 16 এগুলোতে যেগুলো পাবা সেগুলো হচ্ছে তোমার অম্লীয়টা বেশি। তো ক্ষার বিয়োজনের ধ্রুবক NaOH, KOH প্রভৃতি হচ্ছে সম্পূর্ণ বিয়োজিত হবে, এজন্য তীব্র ক্ষারক। সিম্পল কথাবার্তা, প্রথম গ্রুপের মৌল যেহেতু ও তো সম্পূর্ণ বিয়োজিত হবেই, তো সম্পূর্ণ বিয়োজিত মানে সম্পূর্ণ তোমার সবচেয়ে বেশি তীব্র ক্ষারক। এবার এখানে একটা কথা আছে K × Kb = Kw, এগুলো লাগতেছে না। এখানে কিছু কথাবার্তা আছে যে H3O+ আর OH এর মাইনাস হচ্ছে সমান কোথায়, বিশুদ্ধ পানিতে। অম্লীয় দ্রবণ হচ্ছে H3O+ বাড়বে, OH- কমবে, একটা কমলে একটা বাড়বে, সেটা তো স্বাভাবিক। তো ক্ষারীয় দ্রবণে OH- বাড়ে আর H3O+ হচ্ছে কমে। আর একটা কথা হচ্ছে কখনো শূন্য হতে পারবে না, এটাই।
হচ্ছে এগুলা বাদ ম্যাথগুলো একটু এমনি করে দেখে নিতে পারো, আসবে না, এত কঠিন ম্যাথ আসলে আসে না। আচ্ছা, কোনটা হচ্ছে অধিক তীব্র এসিড? দেখছো এই কনসেপ্টটা কতগুলো এমসিকিউ আসছে। দেখো 6 থেকে হচ্ছে 1 গেলে 5, তারপর 8 থেকে 3 গেলে 5, 8 থেকে 1 গেলে 7, 6 থেকে 2 গেলে 4, তো না সরি 8 থেকে 2 গেলে হচ্ছে 6। তো দেখো 6, 5, 6 এগুলো তো সবগুলো তোমার জানার সংখ্যা মানটা কম, তাহলে এই তিনটা হবে না, তাহলে HClO4 হবে, শেষ। এবার আসি এখানে, নিচের কোনটি দুর্বলতম অ্যাসিড? আবার হচ্ছে হিসাব করি, 8 থেকে 1 গেলে হচ্ছে তোমার 7, তারপর 6 থেকে 2 গেলে হচ্ছে 4, তারপর 8 থেকে 1 গেলে হচ্ছে 7, তাহলে এই দুইটা ফার্স্টে বাদ, যেটা দুর্বলতম বলতেছে। তারপর 6 থেকে 1 গেলে হচ্ছে 5, আর এদিকে 8 থেকে 2 গেলে হচ্ছে 6, তাহলে এই তিনটাই গেছে। তো তিনটা যখন গেছে তাহলে এই চ্যানেল 3, যেহেতু এটা জনসংখ্যা কত 5। ও হিসাব করার সময় আমার মতো ভুল টুল করে বসবা না কিন্তু, হ্যাঁ দেখছো আমি এখন বলতে বলতে ভুল করে ফেলছি। 4কে 2 দিয়ে গুণ করলে 8, 8 থেকে 2 গেলে 6, তো একটু হিসাবটা মানে মাথায় হিসাবটা ক্যালকুলেশন, ইজি জিনিসের ক্যালকুলেশন ভুল করা যাবে না, দরকার হলে রিপিট চেক করবা। কোয়েশ্চেন সলভ করার সময় ডাবল চেক করে তোমার এমসিকিউ উত্তর দাগাবো, এটা করতে পারো। আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস বলি, আমি সব সময় আগে হচ্ছে একবার পেন্সিল দিয়ে ডট ডট দিয়ে এমসিকিউ দাগায় রাখি, কারণ পরীক্ষার প্রথমের দিকে তোমার মাথা প্রচুর পরিমাণে গরম থাকে, হ্যাঁ মানে খুব নার্ভাসনেস কাজ করে, তখন হয় যে কি আমি নিজে কনফিডেন্স থাকি না যে আমি কি সব ঠিকঠাক দাগাচ্ছি, তো আমি ফার্স্ট পেন্সিল দিয়ে দাগাই যাই, তারপর সেকেন্ড চেক দেওয়ার সময় হচ্ছে তোমার ভরাট করি আর কি, তোর সেকেন্ড চেক দেওয়ার সময় ম্যাকটেট করি, তো তখন হচ্ছে যে ভরাট করে করে চলে যাই। আচ্ছা নিচের কোনটা হচ্ছে অম্ল ক্ষারকের যুগল? দেখো অম্ল ক্ষার যুগল হওয়ার জন্য হচ্ছে H+ আর OH- একটা সম্পর্ক থাকতে হবে, HCl NaOH, এখানে কোনো H+ OH- মানে সম্পর্ক পাচ্ছ? HCl হচ্ছে অ্যাসিড, NaOH হচ্ছে ক্ষার, দুটো ভিন্ন জিনিস। এখানে বলছে কি যুগল খুঁজতেছে। এবার হচ্ছে O2 আর H2, একটা হচ্ছে মানে O2 আর H2 এর মধ্যে কোনো মিল আছে না। দেখো H3O+ H2O, দেখো H2 এর সাথে যখন তুমি H+ আয়নটা দিচ্ছ তখন H3+ হচ্ছে না, তো অম্ল ক্ষারকের একটা যুগল হচ্ছে না এখানে, তুমি H+ আয়ন দিছো যখন তখন তো একটা অম্ল সৃষ্টি হয়েছে, তো এটা আর H+ আর Cl- আলাদা জিনিস, তো এই জিনিসটা আর কি। এবার অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব জিনিসটা একটু বুঝতে হবে। 1 মোল অম্ল, 1 মোল কোনো অম্ল দ্বারা যত মোল 1 অম্লীয় ক্ষারক বা মনোপ্রোটিক ক্ষারক পূর্ণ প্রশমিত হয় সেটা হচ্ছে ওই অম্লের অ্যাসিডের ক্ষারকত্ব। HCl অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 1.0, মানে 1 মোল HCl যদি তোমার 1 মোল NaOH এর সাথে সম্পূর্ণ প্রশমিত হচ্ছে তাহলে হচ্ছে ওইটা HCl এর ক্ষারকত্বটা হচ্ছে তোমার মিলি 1, কারণ হচ্ছে কি NaOH একটার সাথে বিক্রিয়া করছে। এগুলো গেছে যেমন NaOH এর 1 Al2O3 এর হচ্ছে অম্লত্ব 6, LOH3 এর অম্লত্ব হচ্ছে 3, ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব 2, এগুলো একটু মাথায় রাখার দরকার উচিত। তো এখানে আমি সবগুলো একটু লিখে দিছি। H3PO4 এর হচ্ছে 3, H3PO3 হচ্ছে 2 আর H3PO2 এর হচ্ছে 1। মনে রাখবা যে ফসফরিক অ্যাসিডের সাথে যেগুলো সেগুলো 4 মানে অক্সিজেনের সাথে 1 কম করে, 3 তারপর 2 তারপর 1, তারপর HCl এর 1, HNO3 এর 1, H2SO4 এর 2, CO2 এর 2, P2O5 এর 6, H3PO3 এর 1, ক্যালসিয়াম অক্সাইডের 2, LOH এর 3, Al2O3 এর 6, NaOH এর 1, মানে ওই যে ক্ষারকত্ব আর অম্লত্ব এগুলো আর কি। তো এবার আসছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান অফ দ্য টপিক, দ্রবণের পিএইচ বা পিএইচ স্কেল। মেনলি তোমার ম্যাথমেটিক্যাল টার্মগুলো লাগবে, তাও একটু সংজ্ঞাটা বলে দিই কারণ সংজ্ঞার সাথে আসলে কিছু জিনিস লিঙ্ক আপ আছে। কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের H2+ এর মোলার ঘনমাত্রা ঋণাত্মক বেস 10 লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে, মানে পিএইচ ইকুয়াল টু কি -log H2+। দেখো এখানে একটা মাইনাস সম্পর্ক আছে, ঠিক আছে, তো তার মানে হচ্ছে H+ এর তোমার H+ এর মানটা যত উপরের দিকে যাবে পিএইচ এর মানটা তত কমবে, যেহেতু একটা। তো যে দ্রবণের পিএইচ ইকুয়াল টু 5 তা অপেক্ষা যে দ্রবণের পিএইচ ইকুয়াল টু 4 সেটা হচ্ছে H2+ আয়নের মোলার ঘনমাত্রা 10 গুণ বেশি হয়, আর পিএইচ 3 হলো হচ্ছে 10⁻³ মোল পার ইনভার্স। এই যে মানে লাইনটা লেখা আছে সেটা তোমার একটা এমসিকিউ লাইন, এটা এমসিকিউ করার সময় তোমাদেরকে বলে দেবো, কিছু এমসিকিউ এই অধ্যায়েরও দেখাবো কারণ এগুলো আসলে দরকার। তো এখানে অনেক কথাবার্তা আছে, পিএইচ এর মান 7, এগুলো লাগবে না, যে কোনো জলীয় দ্রবণের পিএইচ ও পিওএইচ এর মান 0 থেকে 14 এর মধ্যে থাকতে হবে, এগুলো গেছে। পিএইচ এর মান 7 হলো তো নিরপেক্ষ, 7+ হলো অম্লীয়, 7 লেস হলো হচ্ছে যে কি না সরি পিএইচ এর মান 7 এর কম হলো হচ্ছে যে অম্লীয়, 7 এর বেশি হলো হচ্ছে ক্ষারীয়। সরি এটা বলতে ভুল করে গেছি, মানে বহুত কিছু। 1 থেকে 7 হচ্ছে অ্যাসিড, 8 থেকে 14 হচ্ছে বেস, এটা মাথায় রাখবা। আচ্ছা ভরক্রিয়ার যে সূত্রটা সেটা অনুযায়ী H2+ এর ঘনমাত্রা হ্রাস পেলে পিএইচ এর মান 7 থেকে বেশি হয়, তখন হচ্ছে দ্রবণ ক্ষারীয় হয়। জিনিসটা কি H+ এর মান কমলে পিএইচ এর মানটা হচ্ছে বাড়বে, পিএইচ মানে কি পিএইচ ইকুয়াল টু -log H+। তো নিচের কোনটির পিএইচ মানের দ্রবণতা H+ এর আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি? দেখো আমি বলছি যে কি H+ কমলে পিএইচ বাড়বে, এখন তোমার বলতেছে যে কি
পিএইচ এর কোন মানটার জন্য হচ্ছে H প্লাস ঘরের মতো সবচেয়ে বেশি, তার মানে হচ্ছে পিএইচ এর মানটা তোমার কম দেখতে হবে। তো 9.5 7 সবটা কম হচ্ছে 2.3, তো 2.3 শেষ। এই যে বুঝছো বা মানে তোমার বইয়ে কেন বাংলা লাইনগুলো পড়া লাগে, এই এমসিকিউগুলোর প্যাটার্নগুলোই কিন্তু তোমার মেনলি ভার্সিটিতে আসে। আমাদের তো স্যাররাও বলতেছিল যে তোমরা এত যে প্রশ্ন ব্যাংক ট্যাঙ্ক ঘাটো, আসল জিনিস হচ্ছে বই, বই পড়তে হবে, বই পড়ার পর হচ্ছে যে কি তুমি প্রশ্ন ব্যাংক ঘাটতে পারো। এই আর কি, বই যত ভালো আয়ত্ত থাকে আমার পার্সোনালি মনে হয় যে অ্যাডমিশন জার্নি তার জন্য ততটা স্মুথ হয়। সেটা তুমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নাও, সেটা তুমি মেডিকেলের প্রিপারেশন নাও, সেটা তুমি ভার্সিটির প্রিপারেশন নাও, বাট বইয়ের উপর আসলে কোনো কথা হবে না, সত্যি কথা। যে প্রশ্ন ব্যাংকও বলো সেগুলোও তো বই, তো বইয়ের মধ্যে বেশি সময় দিবা। বিশুদ্ধ পানিতে বা কোনো জলীয় দ্রবণে পিএইচ আর হচ্ছে পিওএইচ পিকে ইকুয়াল টু পিকেডাব্লিউ। 25 ডিগ্রিতে হচ্ছে যে কি তোমার 14 হচ্ছে পিএইচ এর মান, সেটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির কেডাব্লিউটা হচ্ছে 1.0 × 10⁻⁴, আর হচ্ছে পিএইচ হচ্ছে 7। আচ্ছা এখানে মানটা বহুত কিছু লিখছি, লাগবে না এগুলা। এবার আসি ম্যাথমেটিক্যাল টার্মে। হ্যাঁ, এই যে দেখো এখানে যে যতগুলো ম্যাথ দেখতেছো এগুলো প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে হাতে একবার নিজে করে যাবা, দরকার হলে আজকে প্রথমবার করতে বসছো, পরশু পরীক্ষা তাও একবার করে যাবা। আর এগুলো তুমি কেমনে করবা সেগুলো আমি তোমাদেরকে বলে দিব, যে ক্যালকুলেশন মানে হাতে ক্যালকুলেটর ছাড়া কেমনে করে সেগুলো দেখাই দিব, আসলে সামনে আছে। আচ্ছা এটা একটু করাই দিই, 0.005 H2SO4 অ্যাসিডের পিএইচ কত, একটু দাঁড়াও তোমাদেরকে এটা একটু করাই দিচ্ছি আমি। আচ্ছা একটু দেখো, আমি যেভাবে করতাম সেভাবেই তোমাদের একটু দেখা, হাতে কলমে করতাম। ফার্স্টে তোমার বলছে কি মানে 0.005 H2SO4 এর হচ্ছে কি তোমার মানে পিএইচটা বাই করতে। তো H2SO4 কে ফার্স্টে ভাঙবো 2H প্লাস আর HSO4 2 মাইনাস আসতেছে, তো H প্লাসের আয়ন নিয়ে তো মেনলি কথাবার্তা। তো 0.005 গুণ 2 করবো, কারণ কি দুইটা হচ্ছে H প্লাস যেহেতু সৃষ্টি হয়েছে, তো 0.01 আসে। এবার পিএইচ এর ক্ষেত্রে কি মাইনাস লগ H প্লাস মাইনাস লগ 0.001। এখন এই যে লগের হিসাবটা মেনলি কীভাবে করে দেখো, দশমিকের পর কয় ঘর আছে, 1 2 2 ঘর আছে, তো 2 বসাবো, মাইনাস লগ 10 মানে যে ঘরে তোমার সংখ্যা আছে সেই সংখ্যাটা কত 1 না, তো লগ 1, তো 2 আর মাইনাস লগ 1, লগ 1 এর মান হচ্ছে তোমার 0, তো 2 থেকে 0 গেলে হচ্ছে 2। ঠিক আছে, বুঝতে পারছো? এ দেখো এই যে মিলে গেছে। পরীক্ষায় তো ক্যালকুলেটর থাকবে না, এই যে লগের মানগুলো তোমার 10 পর্যন্ত একটু মনে রাখতে হবে, আপু তোমাদেরকে সবগুলো দিয়ে দিব, মানে তোমার যা যা ইনফরমেশন লাগে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস বুঝাই একটু, পিএইচ ইকুয়াল টু আমরা একটা সূত্র পাবো সামনে, মানে এই সূত্রটাই মেনলি পিকে প্লাস লগ সল্ট বাই হচ্ছে অ্যাসিড। তো পিএইচ এর সাথে তোমার লগ সল্ট বাই অ্যাসিডের একটা সমানুপাতিক সম্পর্ক আছে। তো লগ তোমার সল্ট বাই অ্যাসিড ইকুয়াল টু যখন 0 হয় তখন হচ্ছে অথবা হচ্ছে তখন সল্ট বাই অ্যাসিড সমান হচ্ছে 1 হচ্ছে। তো পিকে সব কেসে হচ্ছে যে কি একই হবে, সল্ট আর অ্যাসিডের মোল সংখ্যার ডিফারেন্স যত কম আর হচ্ছে সরাসরি মোল সংখ্যা যত বেশি তার পিএইচ অপরিবর্তিত রাখার ক্ষমতাও তত বেশি হবে। মানে যেসব সল্ট ইকুয়াল টু অ্যাসিড হয়ে যাচ্ছে না যখন তোমার লগ সল্ট অ্যাসিড বাই ইকুয়াল টু 0 হচ্ছে, তো এটাই কেস হচ্ছে যে কি একই হয়। আচ্ছা এখানে ম্যাথগুলো একটু দেখাই দিই। ধরো তোমার বলছি 0.1 mHCl। আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে এভাবে বুঝাই না, সমস্যা তো না। তো আমি কি বলছি যে তোমার দশমিকের পর কয় ঘরের সংখ্যা আছে সেটা লিখতে হবে, এক ঘরের সংখ্যা আছে 1 মাইনাস হচ্ছে লগ 1 যে সংখ্যাটা আছে সেটা, তো 1 মাইনাস লগ 1 এর মান হচ্ছে 0, তো 1 মাইনাস 0 ইকুয়াল টু 1। এবার হচ্ছে 0.2 mHCl, একটা HCl একটা অণু, তো এক ঘরের প্রথম ঘরে হচ্ছে কি তোমার মেনলি মানটা আছে, তো 1 মাইনাস লগ 2, 1 মাইনাস লগ 2, লগ 2 এর মান হচ্ছে 0.3, 1 থেকে 0.3 গেলে 0.7, তারপর 0.01 দেখো দুই ঘর আছে 2 মাইনাস কি আছে লগ 1 আছে, 2 থেকে মাইনাস লগ 1 গেলে 2 থেকে 0 গেলে 2। এবার আছে 0.05 H2, এটা এখনই বোঝাইছি, ফার্স্টে 2 দিয়ে গুণ করবো 0.10 আসবে 1 আসবে, তো 1 2 2 নাম্বার করে তোমার সংখ্যাটা আসে 2 মাইনাস তোমার লগ 1 আসে, তো লগ 1 2 মাইনাস 0 ইকুয়াল টু 2। এবার আছে 0.02 NaOH, দেখো এখানে কি বলছে NaOH বলছে, কিন্তু NH বলে নেই, সরি তোমার H প্লাস বলে নাই, তাহলে আমাদের ফার্স্টে OH এরটা বাই করে তারপর হচ্ছে আমাদের পিএইচে যাইতে হবে। তো দেখো 1 2 নাম্বার করে হচ্ছে তোমার সংখ্যাটা, 2 মাইনাস হচ্ছে যে কি লগ 2 যে সংখ্যাটা সেটা 2 মাইনাস লগ 2, লগ 2 এর 0.3 বলছে, তো 2 থেকে 0.3 গেলে 1.7। এখন পিএইচ মান কি হবে, 14 থেকে অবভিয়াসলি 1.7 বিয়োগ করবো, তো 14 থেকে 1.7 বিয়োগ গেলে 12.3। একটু দেখতে হবে পরীক্ষার কোশ্চেনে যে NaOH বলছে NH বলছে এই টাইপসের মান। এবার বলছে কি 2.5% NaOH এর পিএইচ, এটা একটু ইম্পর্টেন্ট, দেখো এটা অলরেডি বইয়ে একটা কোশ্চেন আর কি, তো তোমাদের মনে হয় যে এটা হাতে ক্যালকুলেটর করা যায়, কিন্তু আসলে করা যায়, করছিলাম আমি। তো 2.5 × 10 আমরা একটা সূত্র জানি, মানে একটা তোমাদেরকে মেবি এখনো সূত্র শিখাই নাই আমি, মানে তোমার ঘনমাত্রা বের করার ক্ষেত্রে পার্সেন্টেজটাকে 10 দিয়ে গুণ করে তুমি জাস্ট মোল মানে ওর ভর সংখ্যাটা দিয়ে হচ্ছে ভাগ করে দিবা, তো জিনিসটা কী হয় মেলে 2.5 × 10 ভাগ হচ্ছে 40, তো ওটাকে যদি আরও ইয়াতে নিয়ে আসি 25 গুণ 10 10/40 কেমন হয়েছে, 10টা কোথা থেকে আসছে মানে দশমিকটা তুলে দিলে 1 10 না এই 10,
তো এটাকে যখন তুমি ক্যালকুলেশন করবা 10 চলে গেছে, 25কে 40 ভাগ করলে 0.625 সামথিং আসে। কিন্তু 0.625কে আমরা 1 মাইনাস লগ 6 লিখতে পারি। ওই যে ধরো প্রথম সংখ্যাকে নিছি না, তো 1 মাইনাস তোমার লগ 6 আছে, লগ 6 এর মানে হচ্ছে তোমার 0.2, 1 থেকে 0.8 সরি 0.8, 1 থেকে 0.8 গেলে হচ্ছে 0.2 আসে। তো আমরা বলছি যে কি পিএইচ বাই করতে হবে, তো পিএইচ এর মান কি হবে, অবভিয়াসলি তোমার 14 থেকে বিয়োগ করবো, তো 14 থেকে 0.2 গেলে 3.8, 13.8। বুঝছো জিনিসটা কেমন হয়েছে, বুঝছো? তো সবগুলো পার্সেন্টেজের গুলোও এইভাবে করতে পারবা। L2O3 এর অম্লত্ব কত, 6, এটা তো বোঝাই যাচ্ছে, কেন লাগতেছে না। আচ্ছা H3PO2 এর খারতা বলছিলাম যে ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে 2, অক্সিজেনের সাথে যেটা থাকবে সেটা থেকে কম হবে, তা 1 হবে আর কি, খারাপ করতে। আচ্ছা এই যে এই জিনিসটা pH = 3 আর pH = 6, দুইটার মাত্রা দ্রবণ আছে, কোনটা বেশি অম্লীয় আর কত গুণ বেশি অম্লীয়, জাস্ট বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ করে দিয়ে পাওয়ার বসাই দিবা। 6 থেকে 3 গেলে হচ্ছে 10 কিউব, তো 10 কিউব হচ্ছে যে কি বেশি, এই যে এখানে লিখছে যে pH এর = 3 মাত্রা হচ্ছে বেশি অম্লীয় হবে। আর এই যে pH = 6 মান বিশিষ্ট দ্রবণের H2O+ ঘনমাত্রা অপেক্ষা 10 কিউব গুণ বেশি। ওই যে 6 থেকে 3 বিয়োগ করবা, 3 আসবে, ওই 3টা পাওয়ার বসাই দিবা। এই যে লিখছে 10 কিউব মানে কি তোমার 1000 গুণ বেশি না, তো প্রথম দ্রবণের অম্লের শক্তির মাত্রা দ্বিতীয় দ্রবণের অপেক্ষা 1000 গুণ বেশি। এই যে শর্টকাট ট্রিকগুলো এগুলাই লাগে। আচ্ছা এখানে যে ম্যাথগুলো আছে এগুলো একটু করে নিবা, একটু করে নিলে সমস্যা তো নাই, করে নিবা আর কি। না হলে জাস্ট একবার উত্তরগুলো একটু দেখে যেও, চোখের সামনে একটু জাস্ট উত্তরগুলো দেখে যেও, কি রকম উত্তর আসছিল, কি রকম প্রশ্নে কি রকম উত্তর আসে সেটা একটু। যেমন কি কোকা-কোলা, এটা কিন্তু তুমি পরীক্ষা হলে দুম করে পারবা না, যদি পরীক্ষা হুবহু লাইনটা চলে আসে একটু চিন্তা করবা যে কোকা-কোলা আসলে কীরকম, তো এই আর কি। আচ্ছা এবার আসি লবণ আদ্র বিশ্লেষণ নিয়ে। এই যে লাইনগুলো একটু দেখে নাও, এত ইম্পর্টেন্ট টপিক না, আবার ফেলাইও দেওয়া যায় না সেরকম আর কি। আদ্র বিশ্লেষণ হচ্ছে NaCl, KCl, NaNO3, KNO3 নিরপেক্ষ দ্রবণ, অত অম্লীয় হচ্ছে কপার সালফাইড, NH4, NO3, AgNO3, GCl2 এগুলো অম্লীয়, Na2CO3 এগুলো অ্যানায়নিক, Na2S, Na3PO4, K2CO3, HCN, CH3COO, এগুলো হচ্ছে ক্ষারীয়, এগুলো গেছে। এই যে NaCl, KCl, KNO3 পানি দ্রবীভূত নিরপেক্ষ দ্রবণ, মানে এই যে একটা বড় পেজের টপিক না, সেটাই কয়েক লাইনে লিখে রাখলে আর পুরো পেজটা পড়া লাগে না, এটাই করতাম। H2O+ এর আয়ন সংখ্যা যত বাড়ে pH এর মান সবচেয়ে কম হয়, কপার সালফেট এর জন্য অম্লীয় হবে। এটা হচ্ছে ক্যাটায়নিক আদ্র বিশ্লেষণ বলবো, মাথায় রাখবে কত ক্যাটায়নিক কত কপার, শেষ, কপার সালফেট। তারপর NH4, NO3, H2O+ এর আয়ন সংখ্যা বাড়ার কারণে pH এর 7 থেকে কম হয়, এটা হচ্ছে ক্যাটায়নিক আদ্র বিশ্লেষণ। NH4, NO3, AgNO3, GCl2 এগুলো হচ্ছে অম্লীয় দ্রবণ তৈরি করে। যেসব লবণ সবল, ক্ষারক ও দুর্বল অম্লত্ব উৎপন্ন, তারা দ্রবণে আদ্র বিশ্লেষিত হয়ে ক্ষারীয় দ্রবণ তৈরি করে। তো এখানে কিছু কথাবার্তা আছে, তবে আমি জাস্ট মাথায় রাখতাম, দেখো যে মানে তুমি জাস্ট লবণগুলোর নাম লিখে রাখবা, সে সবগুলো হচ্ছে লবণ, লি, কে, BA, CA, Na যা যা আছে। আর সালফেট আর নাইট্রেট থাকলে সেটা সবল লবণ হচ্ছে, আর যখন কার্বনেট আর জৈব থাকবে তখন দুর্বল লবণ হচ্ছে। এই জিনিসটা একটু মাথায় রাখলেই হবে, এত কিছু মাথায় রাখার দরকার না, ঠিক আছে? একটু দেখে নাও, ভালো মতো দেখে নিবা, ঠিক আছে? একদম জানতো না। OH- আয়নের সংখ্যা বাড়ার কারণে pH এর মান বেড়ে যায়, Na2CO3 দ্রবণ ক্ষারীয় হয়। আয়নিক বিশ্লেষণ বলছিলাম আমি, Na2S, Na3PO4, K2CO3, KCN, CH3COO, এগুলো হচ্ছে ক্ষারীয় দ্রবণ তৈরি করে রাখবেন। আচ্ছা 0.05 m H2SO4 এর pH, তো 0.052 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো 0.01 আসে, তো 2 নাম্বার করে 2 - log 1, 2 - log 1, 2 থেকে 0 গেলে 2, শেষ। এবার আসি বাফার দ্রবণ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এগুলোর অনেক বেসিক থাকে বাফারের, খুবই জরুরি, আর বেশি নাই। আচ্ছা ধরো কোন একটা কোশ্চেন দিচ্ছে যে pH = 7.4, তাহলে তোমার হচ্ছে যে কি মানে ঘনমাত্রাটা বাইর করতে বলছে, তো pH = -log H+, তো log inverse 1, pH মাইনাস হচ্ছে pH, log inverse 1 তোমার 7.4 করবো, তো মানটা 3.98 × 10 inverse এরকমও হচ্ছে যে কি অঙ্ক আসতে পারে। এখন আমরা বাফার দ্রবণ নিয়ে পড়বো। বাফার দ্রবণ জিনিসটা মেনলি কি, মানুষের হচ্ছে যে রক্তের pH হচ্ছে কি 7.4। এখন বাফার দ্রবণ জিনিসটা হচ্ছে যে কি, যে দ্রব্যে সামান্য পরিমাণ সবল অ্যাসিড বা ক্ষার দ্রবণ যোগ করলেও pH এর মানে কোনো চেঞ্জ হবে না, মানে প্রায় স্থির থাকবে, সেটা হচ্ছে যে কি তোমার বাফার দ্রবণ। তো বাফার দ্রবণ নিজস্ব pH স্থির রাখার ক্ষমতাটা রাখে। বাফার শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধ বা রেসিস্ট করা। তো pH বলতে মেনলি H2O+ এর পরিবর্তনকে বোঝায়, কি পরিবর্তনকে প্রতিরোধ করা বোঝায় আর কি, এই দ্রবণের ক্ষেত্রে যখন বাফার দ্রবণ বলতেছি। তো বাফার দ্রবণ হলো মূলত একটি দুর্বল অ্যাসিড ও এর অনুবন্ধী ক্ষারকের দ্রবণের মিশ্রণ। দেখো অ্যাসিড দুর্বল হইতে হবে, অনুবন্ধী ক্ষার হইতে হবে। অনুবন্ধী ক্ষার বলতে কি বোঝাচ্ছে, মানে এটা কনজুগেট হইতে হবে, তাহলে হচ্ছে যে এটাকে অম্লীয় বাফার বলবো। আর দুর্বল ক্ষার দ্রবণ ও এর অনুবন্ধী অ্যাসিডের মিশ্রণ দ্রবণকে ক্ষারীয়
বাফার দ্রবণ প্রথম শর্ত কি দুর্বল হইতে হবে, তারপর হচ্ছে ওটা অনুবন্ধী কিছু একটা হইতে হবে। তো অম্লীয় বাফারের ক্ষেত্রে দেখো দুর্বল অ্যাসিড প্লাস অনুবন্ধী ক্ষারক, দেখো দুর্বল অ্যাসিডটা বুঝলাম অ্যাসিড, আর ক্ষারক মানে কি বেস না, বেস হচ্ছে বি বাত, তো এইচ প্লাস হচ্ছে বাদ দিব, ওই যে বাদ দেওয়া সেটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক হবে, মানে অ্যাসিডটাকে যদি তুমি এইচ প্লাস বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে ওটার অনুবন্ধী ক্ষারকটা বাইর হবে। তো CH3C ডাবল OH এখান থেকে এইচ প্লাস যদি বাদ দিয়ে দাও CH3C ডাবল O মাইনাস N হয়। তো এই যে দুইটার মিশ্রণ এটাকে হচ্ছে তোমার অম্লীয় বাফার। এবার H2PO4 2 মাইনাস এখান থেকে একটা H প্লাস বাদ দিয়ে দাও তাহলে HPO4 2 মাইনাস হয়, তাহলে সেটা হচ্ছে অম্লীয় বাফার। তারপর ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে দুর্বল ক্ষার ইউজ হবে, ওটার সাথে হচ্ছে তোমার অনুবন্ধী অ্যাসিড। তো অনুবন্ধী অ্যাসিড বানাতে এ আছে, এতে হচ্ছে অ্যাড করবো কি অ্যাড করবো H প্লাস অ্যাড করবো, দুর্বল ক্ষারকের সাথে H প্লাস অ্যাড করবো, তো Na2CO3 এর সাথে হচ্ছে SCO3 মাইনাস আয়ন হয়, NH4OH এর সাথে হচ্ছে NH4 প্লাস আয়ন হয়। এটার ক্ষেত্রে কি হচ্ছে OH মাইনাসে তোমার বাদ দিয়ে দিও তাহলে NH4 প্লাস হচ্ছে। সেমই তো ক্ষারকের ক্ষেত্রে তোমার OH মাইনাস আয়ন বাদ দেওয়া, সেটাই তো বুঝে, তাই না? এটাই বাফার দ্রবণ প্রস্তুতি। অম্লীয় বাফার দ্রবণগুলো সাধারণত মৃদু অ্যাসিড ও অ্যাসিডের তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া করে সৃষ্ট লবণ হতে প্রস্তুত করা যায়, যেমন কি CH3C ডাবল OH, এটা হচ্ছে তোমার মৃদু অ্যাসিড, এটা থেকে তোমার যে লবণটা সৃষ্টি হচ্ছে CH3C ডাবল OH। আরেকটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণগুলো কীভাবে হয়েছে, মৃদু ক্ষারক ওই ক্ষারকের সাথে তীব্র অ্যাসিড সহযোগে লবণ প্রস্তুত করা যায়, সেটা NH4OH, ওখান থেকে NH4Cl হয়। আবার Na2CO3 মাইনাস CO3 মাইনাস আর NaHCO3 SCO3 মাইনাস এটাও একটা হয় কিন্তু। তো হেন্ডারসন হ্যাসেলবাক হচ্ছে সমীকরণ প্রয়োগ করে বিভিন্ন পিএইচ এর বাফার দ্রবণ প্রস্তুত করছে। এখানে অনেক কথাবার্তা আছে, ওই ম্যাথটা কোন দ্রবণে OH মাইনাস আয়ন 3.4 × 10⁻1 হলে এটার পিএইচ। আচ্ছা আমি একটু জিনিসটা বুঝাই, OH মাইনাস আয়ন ঘনমাত্রা হচ্ছে পিএইচ বাইর করতে হবে, মানে মেনলি H প্লাস বাইর করতে হবে, তো মাইনাস লগ অফ OH মাইনাস বাইর করতেছে, তো 3.4 × 10⁻1, তো এটাকে যখন তুমি এমনি মানে মেনলি নিয়ে আসবা তখন মানটা একদম 1 থেকে অনেক কম হবে না, তাহলে 1 থেকে সামথিং বিয়োগ করে কিছু একটা মান আসবে, সেটা আরও ছোট হবে। 1 থেকে বিয়োগ করতেছি, এখন পিএইচ কি 14 থেকে কোনো একটা ছোট মান বিয়োগ করা, তাই না? তো যে জিনিসটা 1 থেকেও ছোট হয় সেই জিনিসটা অবশ্যই 14 থেকে বিয়োগ করলে 13-র মধ্যে কিছু একটা হবে, তাই না? 13.5 উত্তর। অঙ্কটা করা লাগছে, এটাই তোমার ম্যাথ করা লাগে না। আমি হচ্ছে যে কি সবসময় MCQ সলভ করার সময় ম্যাথে ট্রাই করি যে ম্যাথটা না করে কেন উত্তরটা বলা যায়, তো বেসিক দিয়ে আসলে হচ্ছে ম্যাথমেটিক্যালি ম্যাথগুলো সলভ করা যায় কিন্তু। তো এটা হচ্ছে এটার একটা উদাহরণ। তো বাকি ম্যাথের ক্ষেত্রে এরকম একটু চিন্তা করবা, চিন্তা করাটা হচ্ছে দরকার, পড়াশোনা হচ্ছে সব চিন্তার বিষয়। তো পিএইচ ইকুয়াল টু হচ্ছে পিকে প্লাস লবণ বাই অম্ল, এটা নিয়ে অনেক কাহিনী বলছে তোমাদেরকে। অ্যান্ডারসন হচ্ছে হ্যাসেলবাকের সমীকরণ বলতেছে এটাকে। NH4OH কে যখন আমরা ভাঙতেছি NH4 প্লাস আর OH মাইনাস আসতেছে, তো আমরা জাস্ট সূত্রটা কেবি দিয়ে মানে NH4OH লবণ বাই হচ্ছে কি অম্লটা বসেছে, দেখো লবণ বাই অম্ল, লবণ বাই অম্ল, অম্ল বাই লবণ না কিন্তু লবণ বাই অম্ল। আর ওখানে কি পিএইচ এর ক্ষেত্রে 14 থেকে হচ্ছে পিকেবিটা বাদ দিব, মানে বেসেরটা, তো লবণ বাই খাটটা বাদ দিব। প্রয়োগ নিয়ে একটু পড়া যায়, লাগে না এত কিছু, জাস্ট এটা মাথায় রাখো পিএইচ থেকে হচ্ছে প্লাস মাইনাস 1 ব্যবধানের মধ্যে হচ্ছে রেঞ্জটা থাকে আর কি। আচ্ছা এখানে কিছু কথাবার্তা আছে। এসিডিও যেটা এইচকো থেকে এইচকো না, তো ওটার এসিডিও যেহেতু 3.7 থেকে 5.2, আমরা বলছি 7-এর কমগুলো হচ্ছে যে কি তোমার এসিডিও হবে। আর দেখো পিকের মানটাও 3.75। তারপর CH3C ডাবল OH CH3C ডাবল NS সেম জিনিস 7-এর নিচে আছে। তারপর NaH2PO4 Na2HPO4 ক্ষারীয় বাফার, তাহলে হচ্ছে যে কি 7-এর বেশি হবে, তো 5.8 থেকে 8 পয়েন্ট। আর H2PO4 মাইনাসের রেঞ্জটা একটু লাগে 6.2 × 10⁻⁷, আর NH4 প্লাসের ক্ষেত্রে 5.6 × 10⁻⁷। NH4Cl ও NH3 এর যে বাফার সেটাও কি তোমার 7 প্লাস হয়, তো 8.5 থেকে 10। বাফার ক্ষমতা জিনিসটা কি, প্রতি লিটার বাফার দ্রবণের মিশ্রিত অ্যাসিড বা ক্ষারের মোল সংখ্যা বাই হচ্ছে পিএইচ এর পরিবর্তন মান। পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লবণ বাই অম্ল। তো অম্লীয় বাফারের দ্রবণের ক্ষেত্রে পিএইচ ইকুয়াল টু পিকে এবং ক্ষারীয় বাফারের ক্ষেত্রে পিওএইচ ইকুয়াল টু পিকেবি হয়। বাফার দ্রবণের কিছু কৌশল আছে, দ্রবণটিতে অ্যাসিড ও এর অনুবন্ধী ক্ষার A- উভয় উচ্চ ঘনমাত্রা হতে হবে। বাফার দ্রবণের উপাদান দুটি ঘনমাত্রা হচ্ছে কম পরিমাণে H2O প্লাস অথবা OH মাইনাস যোগ করলে সেটা হচ্ছে যে কি দ্রবণের একটি উপাদানকে অপর উপাদানে পরিণত করে। সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম কার্বনেট দ্বারা হচ্ছে ক্ষারীয় বাফার প্রস্তুত হয়। দুর্বল ক্ষারক হলো কার্বনেট আয়ন, অনুবন্ধী অ্যাসিড হলো হচ্ছে বাইকার্বনেট আয়ন। এগুলো তো গেছে। কোনো কারণে HA বাই হচ্ছে A- অনুপাত বাড়লে H2O প্লাস বাড়ে, সেটা হচ্ছে পিএইচ কমে। আর যদি তোমার HA বাই A- এর অনুপাতটা কমে যায় তাহলে H2O প্লাস বেড়ে যাবে। জিনিসটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কি, যদি তোমার একদিকে বাড়ে আরেকদিকে কমে, আরেকদিকে বাড়লে আরেকদিকে বাড়ে, এটাই।
আর অল্প ক্ষার ও OH মাইনাসের ক্ষেত্রে অল্প ক্ষার যোগ করলে হচ্ছে যে কি বাইকার্বনেটের সমসংখ্যক কার্বনেট উৎপন্ন বৃদ্ধি করে। এগুলো নিয়ে কি কথাবার্তা লিখছে সামনে আমরা পড়বো। তো pH = 7.4 হলেও বিভিন্ন কারণে রক্তের pH +-5 হতেই পারে। স্বাভাবিক রক্তের pH কিন্তু আমাদের 7.4, এটা ভুল করা যাবে না। নিচের কোনটি উপধর্মী? উপধর্মী হওয়া মানে কি তোমার হচ্ছে যে কি মানে হাইড্রোজেন আর অক্সিজেন দুইটাই তুত্রি, H+ এর দুইটাই একটা সম্পর্ক থাকবে। হ্যাঁ, তো দেখো NH3 মানে H+ যোগও করতে পারবো আবার বিয়োগও করতে পারবো। NH3 এর সাথে H+ যুক্ত হলে NH4+ হয়, কিন্তু H যদি বাদ দিয়ে দিই NH2 এরকম কিছু কি হয়? হয় না। তারপর দেখো H3O+, এর সাথে H একটা বাদ দিলে না হয় তোমার H2 টাইপসের কিছু হচ্ছে, কিন্তু যখন H আরেকটা যোগ করতে যাচ্ছে তাহলে কি কিছু হচ্ছে? অবভিয়াসলি হবে না। তবে এখানে দেখো HCO3-, H বাদ দিলে কার্বনেট আয়ন হয়, আবার যদি H যোগ করে H2CO3 হয় তাহলে কিছু একটা হচ্ছে, তাহলে এটা কি উভধর্মী? এটা বোঝা যাচ্ছে। আবার এটা দেখো H মানে কার্বনের সাথে H দিয়ে HCO3-, ভালো হয়েছে। তো CO3 2- থেকে H কিভাবে বাদ দিবা? তাহলে কোনটা উত্তর বুঝছো? অপশন টেস্ট করবা, 4টা অপশন কিন্তু বুঝতে হবে যে কেন হয় না বাকিগুলা। আচ্ছা এগুলা, আচ্ছা এই জিনিসটা একটু বুঝো। মেনলি কি হচ্ছে CH3COO এটা ভেঙে CH3COO- আর হচ্ছে +Na+ আয়ন হচ্ছে, আর CH3COOH টা ভাঙলে CH3COO- +H+ আয়ন হচ্ছে। তো H+ আয়ন যোগ করলে হচ্ছে CH3COOH হয়, আবার এদিকে হচ্ছে যে কি OH- আয়ন যুক্ত করলে H2O হয়। এটাই বুঝাইছে। ক্ষারীয়র ক্ষেত্রেও সেম, যে NH4OH কে যখন ভাঙতেছে NH4+ OH- হয়, আর NH4Cl ভাঙলে হচ্ছে NH4 আর +Cl- হয়। তো H+ যখন যুক্ত করতেছে OH এর সাথে H2O হয়, আর এদিকে OH- যখন যুক্ত করতেছে NH4 এর সাথে NH4OH হয়। তো বাফার রেঞ্জ বা বাফার দ্রবণ উপাদানের মোলার ঘনমাত্রার অনুপাতের উপর নির্ভর করে। হেন্ডারসন সমীকরণ অম্লীয় বাফারের লবণ বা অম্লের অনুপাত 10 গুণ অথবা 0.1 এর মধ্যে হলে বাফার ক্ষমতা হচ্ছে কার্যকর থাকে। pH = pK প্লাস লগ লবণ বাই অম্ল করব, pK প্লাস log 10, log 10 এর মান হচ্ছে 1, তো pK প্লাস 1, তো pH = pK প্লাস log 0.1, pK = -1। তো মেইন জিনিস হচ্ছে যে +-1 ব্যবধান থাকবে, এটাই। তো ক্ষারীয় বাফারের লবণ বা ক্ষারের অনুপাত 10 গুণ থেকে 0.1 গুণের মধ্যে থাকতে হবে। 10 থেকে 0.1 এর দিকে +-1 pH ব্যবধান গেছে। আচ্ছা 0.005, এটা H2SO4 এর কথা বলতেছে, দ্বিক্ষারকীয়। তো 2 দ্বিগুণ করলেও 0.01 হবে। তো 0.1 দ্বিতীয় অবস্থানে 2 থেকে -log 1 গেলে তো 2 - 0 2 হবে, উত্তর শেষ। এবার এখানে সেম কথা, এই যে 2 উত্তর একই তো অঙ্ক। তো এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, এগুলা নাই। এবার আসি রক্তে। এটা একটু জাস্ট দেখে রাখতে পারো আসলে, ঠিক আছে? দেখছো তো না? আচ্ছা, রক্ত হচ্ছে একটা উৎকৃষ্ট বাফারের দ্রবণ। আমাদের আল্লাহ হচ্ছে মানে আমাদের স্রষ্টা, উনি হচ্ছে যে আমাদেরকে এতটা বিউটিফুলি সৃষ্টি করছে, এতটা মেকানিজম আমাদের শরীরের মধ্যে দিছে, ইটস জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে বলে বুঝাতে পারবো না যে নিঃশ্বাস নেওয়ার জন্য শুকরিয়া আদায় করব, খাবার হজম হচ্ছে সেটার জন্য শুকরিয়া আদায় করব, কোনটা ছেড়ে কোনটা নিয়ে শুকরিয়া আদায় করব, কথা বলতে পারতেছি সেটা নিয়ে আদায় করব, নাকি চোখ নিয়ে আদায় করব, মানে জাস্ট ব্লেসিংস আলহামদুলিল্লাহ। তো রক্ত হচ্ছে যে কি এরকম যে বাফার সিস্টেম, সেটার জন্য হচ্ছে আমরা মানুষজন এখনো বেঁচে আছি। তো রক্ত হচ্ছে একটা উৎকৃষ্ট বাফার দ্রবণ। pH হচ্ছে 7.4, pH এর রেঞ্জ হচ্ছে কি 7.35 থেকে 7.45। 35টা হচ্ছে শিরার আর 7.45টা হচ্ছে ধমনী। তো রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয় প্রকৃতির বাফার। কেন? 7-এর থেকে যেহেতু বেশি তাই একটু তো ক্ষারীয় হবেই। এখন pH যদি কোনো কারণে রক্তে 0.5 থেকে হালকা একটু বেশিও হয় তাহলে হচ্ছে যে জীবন অবশ্যই বরবাদ। দেখো তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে স্রষ্টার সৃষ্টিকে কোনোভাবে যদি তুমি ধ্বংস করতে চাও বা কোনোভাবে হচ্ছে তুমি সেটা পরিবর্তন আনতে চাও, তাহলে সেখানে কিছু না কিছু ধ্বংস হওয়াটা নিশ্চিত, কিছু না কিছু ক্ষতি হওয়াটা নিশ্চিত। স্রষ্টার সৃষ্টি যেমন চেষ্টা করার দরকার, সেটা যে কোনো কিছু যে স্রষ্টার সৃষ্টিটা যেন ঠিকঠাক থাকে, সেটা গাছের ক্ষেত্রে বলো, সেটা যে কোনো কিছু ক্ষেত্রে বলো, যেটা হচ্ছে উপরওয়ালা সৃষ্টি করে দিছে, এটাই আর কি। তো বিভিন্ন কারণ হচ্ছে রক্তের pH এর মান 7 থেকে 7.8 এর মধ্যে হতে পারে। 7.45 এর বেশি হলে হচ্ছে অ্যালকালাসিস, আর যদি 7.0 কম হয় তাহলে হচ্ছে অ্যাসিডোসিস। আমি মাথায় রাখতাম, দেখো pH এর মান যখন 7 এর কম হয় তখন অ্যাসিডিও হয় না, তো অ্যাসিডোসিসটা হচ্ছে তোমার 7 এর কম, আর যেটা বেশি ছিল এটা অ্যালকালাসিস ছিল। নামগুলো পড়তে আসলে এসেছে। রক্তের মানে বাফারে তিনটা তোমার pH নিয়ন্ত্রণে তিনটা ফ্যাক্টর আছে বাফার, একটা হচ্ছে বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, প্রোটিন বাফার। তো দেখো বাইকার্বনেটে আছে, বলতে হচ্ছে বেশি পরিমাণ, আর আন্তঃকোষীয় ফসফেট মিল আছে না, পাওয়ারফুল, এটা একটু মাথায় রাখো। হ্যাঁ, প্রোটিন বাফার, এই যে বাফারের কথাবার্তা এগুলো নিয়ে আসলে আমরা আগেও পড়ছি, তাও একটু পড়ে দিই। দেখো ফসফেট বাফার সিস্টেমে H2O4 2- H2PO4-, এখানে pH এর যে বলছিলাম আমরা H2PO4 করে 6.2 × 10⁻⁴, যেটা হচ্ছে পিকের মান 7.2, এটা হচ্ছে আন্তঃকোষীয় বাফার। রক্তের প্লাজমা তরলের নিম্ন ঘনমাত্রার কোনো বিশেষ ভূমিকা রাখে না, এগুলো লাগবে না। হিমোগ্লোবিনের পর্যাপ্ত পরিমাণে, ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড হিস্টিডিনের 35% থাকে, এটা মান হচ্ছে 7।
আর বাইকার্বনেটের ক্ষেত্রে কী হয় যে বাফার সবচেয়ে বেশি আর কি, মানুষের রক্তের কার্যকর থাকে বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিডের বাফার সিস্টেম HCO3 মাইনাস বাই H2CO3 হচ্ছে পিকে হচ্ছে 6.1। এই যে 6.1 এটাই হচ্ছে তোমার বিশিষ্ট 1 টাইপসের একটা MCQ পাবা সামনে, এই মানটা একটু মাথায় রাখতেও, পিকে এর মান হচ্ছে বাইকার্বনেটের 6.1, ঠিক এটা একটু মাথায় রাখতে, সামনে একটা MCQ পাবা, ওখানে আমি লিখে রাখছি আসলে। 0.05 ইন্টু H2SO, দেখছো সালফিউরিক অ্যাসিডের এটা কয়বার আসছে, 2 তে গুণ করবা 0.1, তো 1 এর মধ্যে আসছে তোমার 1 মাইনাস লগ 1, 1 মাইনাস লগ 1 মানে 1 মাইনাস 0, তো 1 মাইনাস 0 মানে 1 শেষ। তো 0.01 এম NaOH এর পিএইচ কত দেখো, NaOH এর বলছে তাহলে হচ্ছে যে কি ফার্স্টে তোমার 1 2, 2 থেকে হচ্ছে লগ 1 গেলে 2 হয়, মানে 2 থেকে 0 গেলে তো 2ই হয়, তো পিএইচ বলছে NaOH এর পিএইচ, তো 14 থেকে 2 ভাগ করবো 12, ঠিক আছে। আর যদি POH বলতো তাহলে কিন্তু 2 হতো। তো এটা বাইকার্বনেটের যেটা তোমার কার্বনিক অ্যাসিড, সেটা হচ্ছে বাফার দমে পিএইচ এর মান 7.4 মধ্যে নিয়ন্ত্রিত রাখে। এগুলো লাগছে মানুষের রক্তে পিএইচ 7.35 থেকে 4.5, কারণ কি তোমার হচ্ছে সামান্য ক্ষারীয় হয়, এগুলা গেছে। আচ্ছা, এগুলাতে অনেক কথাবার্তা আছে। ক্ষারীয় এই জিনিস যে কৃষি উৎপাদনের পিএইচের যে গুরুত্ব, সেটা আমি একটু একসাথে লিখে রাখছিলাম। ক্ষার মাটির পিএইচ কমে NO3 NH4 TSP, আর মাটিরটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ডলোমাইট। দেখো মাটির বৃদ্ধিটা সবগুলো ক্যালসিয়াম রিলেটেডগুলো, অম্লধর্মী মাটিতে হচ্ছে যে পিএইচ বাড়াতে চুন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন। পিএইচ বাড়ানোটা ক্যালসিয়াম রিলেটেড সবগুলো করবে, আর বাকি সব কমানোটা হচ্ছে বাকি সবগুলো, এটাই আমি মাথায় রাখছি। তো এমনি অনুকূল হচ্ছে যে কি 6 থেকে 7, তো পিএইচের মান 3 এর চেয়ে কম হলে হচ্ছে যে কি গাছপালা মরে যাবে। আর ক্যালসিয়াম অক্সাইড ডলোমাইট এগুলো দিলে হচ্ছে পিএইচের মান বেড়ে যাবে। 9.5 এর উপরে হলে হচ্ছে পিএইচ একদম নষ্ট হয়ে যাবে। তো কৃষিকাজ হচ্ছে 3 থেকে 9.5 হচ্ছে তোমার রেঞ্জটা হয়। অম্লধর্মীতে বাড়াইতে আমরা বলছি চুন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কার্বনেটের লাইম স্টোন গুঁড়া, যেমন ক্যালসিয়াম কার্বনেট, ডলোমাইট গুঁড়া, CmgCO3 ব্যবহৃত হয়, CO3 ব্যবহৃত। আর ক্ষারীয় ক্ষেত্রে হচ্ছে নাইট্রেট, ফসফেট, TSP, NH4 NH3, সুপার ফসফেট এগুলো ব্যবহৃত হয়। সুপার ফসফেট হলো মনোক্যালসিয়াম, ফসফেট মনোহাইড্রেট CaH2PO4, আর জিপসাম হচ্ছে 2 ক্যালসিয়াম সালফেট ইন্টু 2H2 গুঁড়ার মিশ্রণ। ডাইঅ্যামোনিয়াম সালফেট হচ্ছে যে ফসফেট হচ্ছে DAP, NH4 2HPO4, আর সারটা হচ্ছে অম্লধর্মীর মাঠ, যেটা হচ্ছে মাটি, সেটা হচ্ছে স্বাদের কম, আর খাদ্যর্মীটা কত স্বাদের বেশি, নিরপেক্ষ হচ্ছে স্বাদ। আচ্ছা, 12.5% NaOH দ্রবণ পিএইচ মাত্রা কত, 13.5। এখানে একটু দেখো 14-15 তো জীবনেও হবে না, যেহেতু তোমার পিএইচ বলছে, পিএইচ এর মানেই হচ্ছে তোমার 14 হইতে হবে। এখন বলছে 12.5% NaOH, তা আমরা ফার্স্টে কি করবো, 12.5কে 10 দিয়ে গুণ, এরপর নিচেটা 40 দিয়ে ভাগ, 10 4 4, তো 12.5কে 4 দিয়ে গুণ 3.5 সামথিং আসতেছে। তো এরপর হচ্ছে লগের মানটা যখন আনবো, তখন একটা মোটামুটি তোমার দশমিকের রেঞ্জের মান কম আসে, দেখো 0.00 চলে আসতেছে, তো 14 থেকে ওটা বিয়োগ করলে অবভিয়াসলি 13 সামথিং হবে। ঠিক আছে, করা লাগে না, একটু জাস্ট মাথা খাটানো লাগে যে কি করতেছিলাম, কি করার লাগে আসলে। আচ্ছা, রসায়ন শিল্প হচ্ছে যে কি পিএইচে চিনি বা সুক্রেজ, এটা যখন আমরা আদ্র বিশিষ্ট করবো, ইনভার্ট চিনি বা সমমূলক গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হবে, এটাকে সুক্রোজের ইনভার্সন রোধ বলা হয়। তো মৃৎ শিল্পে হচ্ছে কাদামাটির পিএইচ 6 থেকে 6.5, চামড়াতে চামড়া 4 থেকে 4.5। এবার এই দেখো এখানে কিছু কথা আছে, চুলের শ্যাম্পু 5, দেখো 5 বানানটাতে লাস্টে চ আছে, চুল। আচ্ছা, তারপর হচ্ছে সাবান মানে দন্তস্ব আছে, দন্তস্ব 7। টুথপেস্ট, পেস্টের লাস্টেও ট আছে, ফার্স্টেও ট আছে, 8 ট আছে, দেখছো। ফেস ওয়াশ, তো আমি ফেস ওয়াশ বলতে পারি, ফেস ওয়াশ, তো চ 6। আচ্ছা, বয়স্ক লোকের হচ্ছে পিএইচ এর মান 4 থেকে 4.0 থেকে 5.5, তো আমি মাথায় রাখতাম যে বয়স্ক লোক তো 40 থেকে 55 বছর বয়সে থাকে, তো এটা। আর 2 থেকে 1 মাসের যেগুলো শিশু, সেগুলো পিএইচ অনেক বেশি থাকে, সেগুলো হচ্ছে 6.5 থেকে 5.5। তো ছোটো বাচ্চারা তো একটু গোলুমোলু হয়, একটু সফট কিউট মাশাআল্লাহ, তো ওইটা নিয়ে মাথায় রাখবে আর কি। আর বয়স্ক লোকের মুখমণ্ডল দেহত্বকের পিএইচের পরিসর হচ্ছে 4.7 থেকে 5.75 এর মধ্যে থাকে। আর ডিটারজেন্ট, থালা বাসন যেগুলো ছিল 11 থেকে 13। মাটির পিএইচ কমানোর জন্য কি হবে, কার্বনেট মানে ক্যালসিয়াম রিলেটেড ছাড়া বাকি সব যেটা যে কোনোটাই হতে পারে, তো ক্যালসিয়াম কার্বনেট হবে না, ক্যালসিয়াম অক্সাইড হবে, এটা ঠিক আছে। আর NH4 2CO3 আর NH4 2HPO4, এই দুটার মধ্যে একটা হতে পারে। এখন আমরা ফসফেটটা কি বলছিলাম, কমাই, তো কমটা হচ্ছে ফসফেট, শেষ। যে এখানে বলছি ভূষরের সাবান দন্তস্ব 7, তারপর চুল 5, লাস্টে চ আছে, তারপর ফেজ 6, আর দেখো টুথপেস্ট 8, এটা কি। তো এখানে দেখো চোখের পানিরটা হচ্ছে 6.6 থেকে 7.6, তারপর মুখের যেটা লালা সেটা হচ্ছে 6.2 থেকে 7.4, মাথার যুদ্ধ 6.6 থেকে 6.9, প্রস্রাব প চ 4.5, রক্তের পিএইচ 7.4, পাকস্থলী হচ্ছে 1.5 থেকে 3.5, আর ক্ষুদ্রান্ত সবচেয়ে বেশি 7.4 থেকে 8। তো মাথায় রাখবা ক্ষুদ্রান্ত সবচেয়ে বেশি পিএইচ, আর মুখ গহ্বর বা পাকস্থলী সবচেয়ে কম 1.5 থেকে 3.5। এবারে এখানে দেখো চোখের পানি আর
মুখের লালা কিন্তু সেম আসতেছে, কিন্তু 7.6 আর 7.4। পানি দেখবা যে আমরা কষ্ট বেশি পাই, তো কষ্ট যেহেতু বেশি পাই, তো মানটা যেটা তোমার বেশি সেটা হচ্ছে যে কি চোখের পানি ছিল। আর এরপরটা হচ্ছে তোমার লালা। তো মাতৃ দুগ্ধ মা 69, 69। প্রস্রাবের এটা 4.5, এগুলো তো গেছে। তো এই যে আমি জাস্ট সিকোয়েন্সটা একটু সুন্দর করে লিখে রাখছিলাম যাতে পড়াশোনা ভুল না করি, একটু তোমরাও সেবা পড়ে নিতে পারো। আচ্ছা, জ্বর ব্যথা নির্ধারক হিসেবে হচ্ছে অ্যাসপিরিন বা হচ্ছে প্যারাসিটামল করবো। এগুলো হচ্ছে তোমার পাকস্থলীয়, তো পাকস্থলীটা হচ্ছে 1.5 থেকে 3.5। আর জ্বরের ওষুধ ক্লোরোকুইনিন, যেটা মৃদু খাদ্যধর্মীয় হয়, সেটা ক্ষুদ্রান্তে 7.5 থেকে 8 আসে। তো ক্ষুদ্রান্তে হচ্ছে সবচেয়ে বেশি দেয়, আর পাকস্থলী সবচেয়ে কম, এটা একটু মাথায় রাখবো। হ্যাঁ, তো পড়ছি, কালারটা একটু পরে নিতে পারো। বেশি নিয়ে আসাও কলা দিয়ে হচ্ছে যে জাস্ট সিকেন্সটা মাথায় রাখবা। এগুলো গেছে। ভর শক্তি নিত্যতা সূত্র, এটা মেবি তোমাদের শর্ট সিলেবাসে নাই, তাও একটু দেখে নিতে পারো। যে তাপগত বিজ্ঞানের প্রথম সূত্র সেটাই তো। এটা কি বলছে, সত্যি এক রূপ থেকে অন্য রূপে যাবে, কিন্তু কখনো সৃষ্টিও হবে না, ধ্বংসও হবে না। এগুলো লাগতেছে না, এগুলো লাগতেছে না। আচ্ছা, 0.01 NaOH এর পিএইচ। NaOH যখন বলছে তার মানে কি আমরা ফার্স্টে POH বাই করবো, তারপর তোমার পিএইচ বাই করবো। তো 2 নাম্বার হচ্ছে 2 - 1 হচ্ছে যে কি log 0, log 1 এর হচ্ছে 0, তো 2 - 0 হচ্ছে 2, তো 14 থেকে 12 2 গেল হচ্ছে 12, এটাই। এনথালপি সংখ্যাটা একটু পড়তে পারো। স্থির চাপে কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে সিস্টেমের চাপ আর আয়তন গুণ করলে হচ্ছে দেখি যে শক্তি পাবে সেটা হচ্ছে সিস্টেমের এনথালপি, মানে H = U + P × P × B। আচ্ছা, ড্যালেস বিক্রিয়ার তাপ কি উৎপাদ মাইনাস বিক্রিয়ক, এটা মাথায় রাখবা। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একটু জাস্ট মানগুলো মাথায় রাখতে পারো। আচ্ছা, এই যে এখানে যে গলন তাপটা লেখা আছে সেগুলো একভাবে জাস্ট একটু লিখবা। মানে পানির ক্ষেত্রে সলিড, এরপর লিকুইড, এরপর হচ্ছে গ্যাস। তো সলিড টু লিকুইড গেলে হচ্ছে +6 - 6, এদিকে +44 - 44, ঠিক আছে। তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে পজিটিভ, মানে ডেলেচের মান হচ্ছে নেগেটিভ হয়, তাপ হারিতে হচ্ছে পজিটিভ হয়, এটা দিয়ে মাথায় রাখবা। তো এখানে অনেক কথাবার্তা আছে। গলন তাপটা কি, তো উদ্ভবতন এই যে ডেলেচের মান হচ্ছে 717 আসছে, গলনের ক্ষেত্রে +6 হচ্ছে। বাষ্পীকরণ সংজ্ঞাগুলো মাথায় রাখার দরকার নেই, জাস্ট এই জিনিসটা মাথায় রাখলেই হবে। এই যে দেখো, বাষ্পীকরণেরটা কি, মানে ওয়াটার অ্যাটমসফিয়ার চাপ শোষণ করবে, তাপ শোষণ করবে, বাষ্পীকরিত হবে, বাষ্পীকরণ সূত্র +44। তারপর উল্টা যেটা হয়, তাপ উদ্গীরণ করা হচ্ছে ঘনীভবন। তো ঘনীভবন তাপ কত, -44। তো ঘনীভবন তাপটা কিন্তু তোমার ঋণাত্মক আসে, ডেলেচের মান। এগুলো একটু মাথায় রাখতে হবে, ডেলেচের মান কখন ঋণাত্মক আসে, কখন হচ্ছে যে ধনাত্মক আসে, এগুলো গেছে। প্রশমন তাপটা কি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসিড ও ক্ষারকের 1 মোল পানি হতে উৎপন্ন যে পরিমাণ তাপের উদ্ভব করে সেটা হচ্ছে প্রশমন। প্রশমন একটা তাপ উৎপাদী বিক্রিয়া। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল পরমাণু লঘু HCl কে 1 মোল লঘু NOH দ্বারা প্রশমিত করলে 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হবে, এটাই। তো গড় মান কত, মেনলি -57.34, -57.34, কিন্তু এগুলো গেছে। সবচেয়ে ছোট আকারে ছোট হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, এর জন্য হচ্ছে অত্যাধিক হাইড্রেশন এনথালপি। তো HF এর কে এর মান হচ্ছে 6.20 10^4। এখানে মানের মধ্যে সবগুলো লাগে না, জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, HF এর ক্ষেত্রে -68.60 হয়, HCl এর ক্ষেত্রে -57.34। এই দুইটা মনে রাখার পর বাকিগুলো মনে রাখার চেষ্টা করবা। এই দুইটা বলে ফরজ কাজ ছেড়ে সুন্নত কাজ বা নফল কাজ করার দরকার না, আগে ফরজগুলো শিখে লাগবে। হ্যাঁ, তো ফরজগুলো আগে হচ্ছে শিখতে হবে। তারপর আচ্ছা, আমি তোমাদেরকে কিভাবে মাথায় রাখতাম দেখো, H2SO4 এখানে 4 আছে না, 2 আছে, তো 4কে 2 বার লিখছি, শেষ, -57.44। এবার সে HNO3, এটাতে দেখো 3 আছে, 3, তারপর দেখো Hটা বাদ দিলে অক্সিজেন 3 1 4 5 এরকম না, মানে তো 3 4 5, ও আর N যোগ করে 5, তো এই যে দেখো -57.35, এটা দিয়ে আমি মাথায় রাখতাম। এবার HCl এর সাথে যখন তোমার KOH এর বিক্রিয়া করবো, তো HCl 3টা সংখ্যা, KOH 3টা সংখ্যা, তো ওটা 43 ছিল। CH3COOH, এটা জাস্ট দেখো এই দুইটার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে কি NH4 ও H এর সাথে যখন বিক্রিয়া করছে, দেখো এখানে নিচে 40টা লেখা আছে, তো -50.40 টা মাথায় রাখবা, মানে যে কোনো এক পার্ট মাথায় রাখবা। তারপর CH3COOH, এটা তোমার NOH এর সাথে বিক্রিয়া করছে, তো 4টা অক্ষর, লাস্টে 4 আছে, দেখছো 4টা অক্ষর, আবার এদিকে 3 আর 1 4। HF এরটা হচ্ছে -68.6। তো এখন একটু মাথায় থাকবে তো না, যখন HCl দিচ্ছি তখন হচ্ছে -57.34, এগুলো তো মুখস্থ পড়ে। HF এরটা -68.60, তো 4 হচ্ছে 2 বার 44, এদিকে হচ্ছে 3 1 5, আর 3 5 হয়। HCl এর ক্ষেত্রে কি হচ্ছে, 3 আছে, তো লাস্টে 4 3টা এসে কিছু ছিল। হ্যাঁ, তারপর এদিকে দেখো তোমার NOH এর ক্ষেত্রে হয়েছে কি, মেনলি আমাদের 4টা অক্ষর NOH এর ওই 4 দিয়ে, তারপর আর এখানে তো 40টা দেওয়া আছে, তো 40, ঠিক আছে। আমি এভাবে মাথায় রাখছিলাম, যে মাথায় রাখছি ওভাবে বলে দিছি। আচ্ছা, এখানে অনেক রেঞ্জ চেঞ্জ আছে, একটু দেখে নিতে পারো, লাগবে না আসলে এখন। তো বন্ধন গঠন তাপ হচ্ছে ঋণাত্মক, কারণ এটা হচ্ছে তাপ উৎপাদ বিক্রিয়া, আর বন্ধন বিয়োজন তাপ হচ্ছে ধনাত্মক, কারণ এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, এন্ডোথার্মিক, আর এটা হচ্ছে এক্সোথার্মিক, মাথায় রাখতে হবে। গ্রাফাইট এটা 717, এটা একটু মাথায় রাখবা।
ডায়ালাইসিসের মানে তো বোঝা যাচ্ছে বিযোজন তাপ। এই যে এখানে যে পড়ছিলাম HF HCl HPF। আচ্ছা আমি তোমাদেরকে রেঞ্জটা একটু দেখাই। HF HCl HPF যেটা 5432 এভাবে সিরিয়ালি যাবা, আর পরের মান জানার দরকার নেই, জাস্ট প্রথম মানটা দিয়ে উত্তর দাগাই দিবা, ঠিক আছে? তারপর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড 343, ডাবল বন্ড হলে আরও বাড়বে 615, ট্রিপল বন্ড হলে আরও বাড়বে 812। আর অক্সিজেনে দেখো অক্সিজেন ডাইবন্ড যদি 500 লাস্টে দুটো 00 আছে, তো অক্সিজেন 00 আছে। HH 435। দেখো জিনিসটা কিরকম 345 না, 345, ঠিক আছে? মাথায় থাকবে, বুঝতে গেছো না? তো এই যে ছকটা এটা মুখস্থ হয়ে গেছে, শেষ। মানুষের রক্তের কি কি আছে? বাইকার্বনেট, বাফার আছে, ফসফেট আছে, প্রোটিন আছে। তো NH CO3 আর H2 CO2, ঠিক আছে? তো বাইকার্বনেট আর প্রোটিন, বাফার আছে, এটাই বলা গেল। সক্রিয় শক্তি বলতে কি বোঝা? আংশিক চাপ, মোড়া, ঘনমাত্রা। বিক্রিয়ার হার বলতে কি বোঝা? ঘনমাত্রা হ্রাস আর এদিকে ঘনমাত্রা বৃদ্ধির হার। প্রবাহ কিন্তু কোনো কাজ নেই, প্রবাহ কি করে মেলে তোমার রিয়াকশন করেও সেম থাকে, মানে রিয়াকশন হেল্প করেও সেম থাকে। তো দেখো এই বিক্রিয়াটা একটু দেখো, A2 + B2 2 IB, 2 IB থেকে 2 তার মানে হচ্ছে কোনো চাপের প্রভাব নেই, 0 0। তো তোমার ড্যালেনের মান পজিটিভ, বিক্রিয়ার তাপ উৎপাদে। তো ড্যালেনের মান কত তোমার? 2 থেকে 2 গেলে 0, তো KP = KC, তাই না? KP KC, তো 1 2 3। এবার ল্যাবেসি আর হচ্ছে হ্যাশের সূত্র, যেটা সেটা তো তাপ রাসায়নিক সূত্র। এই সূত্রগুলোর কিছু জিনিস মাথায় রাখলে আসলে হয় আর কি। মেনলি কি হচ্ছে, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ এনথলপির পরিবর্তন ঘটে, ওই বিক্রিয়াটি বিপরীত দিকে সংঘটিত হতেও সেম এনথলপির মানে পরিবর্তন হয়, কিন্তু শুধু তার চিহ্নটা পরিবর্তন হয়, চিহ্নটা বিপরীত হয়। এটাই হচ্ছে তোমার মেনলি মানে ল্যাবলেস আর ল্যাবলেসের সূত্রটা আর কি। আর হ্যাসের সূত্র মেনলি কি বলতেছে? হ্যাসের সূত্র বলতেছে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া প্রারম্ভিক ও শেষ অবস্থায় স্থির বা একই থাকে, হ্যাসের বানাতে দন্তস্বাসে স্থিরের কথা যখন পাবে তখন হ্যাসের সূত্র। তবে সে বিক্রিয়া এক বা একাধিক সংঘটিত না হলে প্রতি ক্ষেত্রেই এনথলপির মান সেম থাকবে। ওখানে বলছে যে কি এনথলপি সেম থাকবে, মানে জাস্ট সাইনটা চেঞ্জ হবে। আর এখানে কথা বলছে স্থির বা একই থাকবে, আর হচ্ছে যে কি প্রতি ক্ষেত্রে সমান হবে, এটাই। আচ্ছা ড্যালেজের মান কখন সবসময় নেগেটিভ বলছে? দহন তাপমাত্রা, এটা তো বললামই। আমি মাথায় রাখতাম দেখো দহন মানে কি পুরানো না, তো কোনো কিছু একটা পুরাই ফেলতেছে, এটা একটা নেগেটিভ কথাবার্তা না, তো ড্যালেজের মান নেগেটিভ। হ্যাসের সূত্রের প্রয়োগ আছে যোগ বিয়োগের ক্ষেত্রে, ওই যে সাধারণ প্রক্রিয়া তাপ রাসায়নিক সমীকরণ, তারপর বিক্রিয়া দীর্ঘতি বা অসম্পূর্ণতার জন্য এনথলপির পরীক্ষার মাধ্যমে সরাসরি নির্ণয় করা যায় না, তাদের ক্ষেত্রে হ্যাসের সূত্র আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আর হ্যাসের সূত্র ব্যবহার করে হচ্ছে আমরা তাপ নির্ণয় করতে পারবো। এখানে কিছু কথাবার্তা আছে দেখো, জাস্ট তুমি অ্যাস্ট্রম্বিক থেকে যখন মনোনিউক্লিকে যায় তখন 0.29 হয়, এই রেঞ্জটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, এটার থেকে বেশি জাস্ট 0.2 কিলোজোলটা হয়, এটা একটু মাথায় রাখা বেশি জরুরি, এটা দেখে নিতে পারো। আচ্ছা ক্যালোরিমিতি পদ্ধতিতে হচ্ছে অক্সালিক অ্যাসিডের দ্রবণ চাপ নির্ণয় হয়। কোন পদ্ধতি? ক্যালোরিমিতি পদ্ধতি। ক্যালোরিমিতি কি? যে যান্ত্রিক পদ্ধতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন বা শোষিত তাপের পরিমাণ পরিমাপ করা যায়, সেটা হচ্ছে ক্যালোরিমিতি। কোনটা হচ্ছে তাপ উৎপাদী? তাপ উৎপাদীর ক্ষেত্রে কি হয়? ড্যালেজ হচ্ছে নেগেটিভ হতে হবে। H2 দেখো এই এমসিকিউটা আমি একটু, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবো, তোমার জানার দরকার নেই তাপ উৎপাদী কি, তাপ হারে কি হয় কি না হয়। দেখো কোয়েশ্চেন দেখো, আমরা যে সিকোয়েন্সটা জানি, সলিড থেকে লিকুইড হবে, লিকুইড থেকে গ্যাস হয়, ঠিক আছে? এই পাশেরটা তোমার যখন যাচ্ছে এটা তাপ উৎপাদী, এদিকেটা হচ্ছে তাপ হারি, পজিটিভ নেগেটিভ, এগুলো লাগবে না। দেখো সলিড থেকে লিকুইড হয়, লিকুইড থেকে গ্যাস হয়। এখন দেখো লিকুইড থেকে গ্যাস হচ্ছে, এবার দেখো গ্যাস থেকে লিকুইড হচ্ছে, আবার সলিড থেকে লিকুইড হচ্ছে। সিকোয়েন্সটা দেখো, লিকুইড থেকে গ্যাস হচ্ছে, একটা উত্তর পাইছে, আবার সলিড থেকে লিকুইড হচ্ছে, সেম সিকোয়েন্স না? সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, তো দুইটা যখন সেম অপশন উত্তর পাচ্ছে তাহলে অবভিয়াসলি ডিফারেন্টটাই উত্তর হবে, ঠিক আছে? দেখো আবার সলিড থেকে গ্যাস যাচ্ছে, সলিড থেকে কিন্তু গ্যাসে যায়, তো সিকোয়েন্সটা মিল আছে না? তো যেটা মিল নাই সেটাই উত্তর, এটাই তো অঙ্ক। মানে সলভ করার সময় যেভাবে পারো সেভাবে সলভ করবা। কোনো পরীক্ষার টিচার তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করছেন কীভাবে সলভ করছে? এমসিকিউ থেকে এগুলো লাগে, উত্তর মিলে হয়েছে, যে কনসেপ্ট যাই হোক উত্তর মিলে হয়েছে। আর আর্দ্র অক্সালিক অ্যাসিডের নির্ণীত তাপ ভ্রমণের তাপের সূত্র কি? 0.42 × Z × 10 কিলো। এগুলো গেছে, এখানে অনেক কথাবার্তা আছে, ম্যাথগুলো তো বুঝাই দিলামই, আবার একটু দেখে নিতে পারো। আচ্ছা এখানে কিছু কথাবার্তা আছে বিক্রিয়াগুলো একটু দেখে নাও। তাপ হারির এখানে আমি সবগুলা তোমার রেঞ্জ হচ্ছে একসাথে দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি তোমাদেরকে পিডিএফ দিব না, পিডিএফে হচ্ছে এগুলো দিয়ে দিব, এই যে একটু দেখে নাও। আর আচ্ছা প্রভাবক, পজিটিভটা হচ্ছে MnO2, নেগেটিভটা H2SO4 H2PO4 গ্লিসারিন অ্যানিসল, সহপ্রভাবকগুলো ম্যাঙ্গানিজ 2+, প্লাসে কিন্তু MnO2 আর সহপ্রভাবকে Mn2+, আবিষ্ট হচ্ছে Na2SO3, অসহায়ক হচ্ছে মোলিবেডেনাম, আর বিষ হচ্ছে কি H2O3, ওই যা সালফার গুঁড়া। তো তাপ উৎপাদী যেগুলো বিক্রিয়া সেগুলো একটু হাই কালার সাথে মিতা নাই, এটা দিয়ে একটু মাথায় রাখিও প্লিজ, একটু মাথায় রাখিও। বাকি সব হচ্ছে তাপ হারি, এটা কিন্তু ভুল করা যাবে না। তাপ উৎপাদী হচ্ছে হাই কালার সাথে মিতা নাই, এটা দিয়ে H2+O2 H2O C+O2 CO2 SO2 +O2 SO3 CH4 CO2 দহন বিক্রিয়া CO2 H2O তাপ উৎপাদন ড্যালেজ নেগেটিভ, আর নাই N2 H2 2SN মানে হচ্ছে ওই যে অ্যামোনিয়ার যেটা সংশ্লেষণ আর কি, হেবার পদ্ধতির যেটা। আর বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয়ের সূত্র কি?
হাত যে মানে এককটা সেটা কীভাবে বের করবো, জাস্ট লিখে যাবা শূন্য প্রথম দ্বিতীয় তৃতীয়, তারপর m ইনভার্স 1 দিয়ে শূন্য যেতে m টু দি পাওয়ার 0 দিয়ে ভাগ করবা, প্রথম হলে m টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ করবা, তো জাস্ট ভাগ করে মানটা বসাই দেওয়া শেষ। দেখছো এখানে লিখে রাখছি কে কে এগুলা কি। আচ্ছা এরই মাঝে আমাদের হচ্ছে যে কি 4th অধ্যায় শেষ আলহামদুলিল্লাহ, মোটামুটি পরীক্ষার যে রিলেটেড কোয়েশ্চেনগুলো আসে সেগুলো। আচ্ছা অধ্যায় 5ও দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এমসিকিউ রিলেটেড একটা ক্লাস নিব ইনশাল্লাহ। তো পড়তে থাকো, অর্গানিকে যাও, অর্গানিক পড়াশোনা করো, বেশি করে অর্গানিক পড়ো, এটা হচ্ছে কথা। আল্লাহ হাফেজ, পিস।